ওকে, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, তাই না? তো শুরু করি ক্লাস নাকি? আচ্ছা, ওকে। তো আমরা কভার করছিলাম কি মেনু বার অপশন, মেনু বারের কিছু বেসিক জিনিসপত্র আমরা শিখছি। আর আমাদের টুলসের কিছু বেসিক যেগুলো লাগে আমাদের সেগুলো শেখা হয়েছে। এরপর আসি আমরা অপশন প্যানেলে। অপশন প্যানেলে অপশন প্যানেলটা হচ্ছে এই যে এই মেনু বারের নিচে যে কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় অপশন প্যানেল। তো এটাকে আপনারা ড্র্যাগ করে এভাবে টেনে নিয়ে আসতে পারবেন, কিন্তু ছোট বড় করতে পারবেন না। এটাকে ছোট বড় করার কোনো অপশন নাই। তো এখানে যদি কোনোভাবে চলে আসে, দেখা যাচ্ছে কাজ করার সময় এটাকে আপনি মানে মাউসটা কোনোভাবে আহ, ওখানে ক্লিক হয়ে ড্র্যাগ হয়ে চলে আসছে অপশন বারটা, তো এখানে স্ন্যাপ করে দিতে পারবেন। এই যে এখানে এই ওপরটাতে নিয়ে যাওয়ার পর দেখেন যে এখানে ব্লু কালার চলে আসছে। তো এখানে ব্লু কালারটা আসার পর এখানে যদি টেনে নিয়ে গিয়ে এটাকে ছেড়ে দিই এখানে, তাহলে ওটা স্ন্যাপ হয়ে গেল। তো এখানে চলে আসবে। ওকে, তো এইখান থেকে অপশন প্যানেলটা আসবে প্রত্যেকটা টুল সিলেক্ট করার পর। হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে আমাদের এখন মুভ টুলটা সিলেক্ট হয়ে আছে। তো মুভ টুলের জন্য যে অপশনগুলো এখানে দেওয়া মানে আর কি অ্যাভেলেবল, সেগুলো এখানে পাবো। তো মুভ টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি, যে দেখা যাচ্ছে কোনো অবজেক্ট নিলাম, আরেকটা অবজেক্ট নিয়ে এখানে দুইটা অবজেক্ট নিলাম। দুইটা অবজেক্ট নেওয়ার পর এখানে মুভ টুল দিয়ে আমরা অবজেক্টগুলোকে এদিক ওদিক আর কি মুভ করতে পারতেছি, নড়াতে পারতেছি। তো এখান থেকে মুভ টুলের যে অপশনগুলো এখানে দেখাচ্ছে, দেখেন এখানে অটো সিলেক্টে চেক করা আছে। যেমন এইখানে দেখা যাচ্ছে অটো সিলেক্টে চেক করা আছে, কি করা আছে, লেয়ার, যে কোনো একটা লেয়ারকে অটো সিলেক্ট করবে। আমরা যদি এখানে ধরেন যে এইটাকে আমরা নাড়াচ্ছিলাম, এই এই অবজেক্টটা কোথায় আছে, রেক্ট্যাঙ্গেল ওয়ান নামে একটা লেয়ারে এই অবজেক্টটা অবস্থান করছে। তো এইটাকে যদি আমি অটো সিলেক্ট অফ করে দিই এবং এটাকে এভাবে যেহেতু আগেরটা সিলেক্ট হয়েছিল সেহেতু ওটা সিলেকশন হয়ে আছে, কিন্তু আমি যদি এই অবজেক্টটা এখন নাড়াতে যাই অটোমেটিক সিলেক্ট করে, কিন্তু ওইটা নড়তেছে না। আগেরটাই সিলেক্ট হয়ে আছে দেখে ওটাই নড়তেছে এখানে। আর অটো সিলেক্ট অন করে দিলে দেখেন এটাকে যদি আমি এদিক ওদিক নাড়াই, ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এটা এখন নড়তেছে, কারণ এখানে অটো সিলেক্ট অফ করে দিয়েছিলাম আমি। এখন যদি আমি আর এটাকে ফার্স্টটাকে এটা নড়াতে যাই, তাহলে ওটা যাবে না। তো অটো সিলেক্টটা এখানে লেয়ার অপশন করা আছে। আমি যদি এখানে গ্রুপ করে দিই, তাহলে আমাদের তো কোনো গ্রুপ নাই এখানে, এই যে লেয়ারে তো কোনো গ্রুপ ক্রিয়েট করি নাই। তো এখান থেকে আমি দুইটা লেয়ারকে কপি করে একটা গ্রুপ বানাই। কন্ট্রোল জি চাপলে গ্রুপ হয়ে যাবে। দুইটা লেয়ার একটা গ্রুপের মধ্যে চলে গেল। তো এখান থেকে দেখেন আমি যদি এটাকে গ্রুপ না করে লেয়ারই করি, আমাদের এই অবজেক্টগুলো, এই গ্রুপের মধ্যে যে অবজেক্টগুলো আছে এগুলোকে আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই লেয়ারের মধ্যে আমরা দুইটা অবজেক্ট রাখলাম। তো এখানে অটো সিলেক্ট করা আছে লেয়ার, যে কোনো একটা লেয়ারকে এই মুভ টুলটা অটো সিলেক্ট করবে। তো এইখান থেকে আমি যদি একটা অবজেক্টের উপর ক্লিক করি, সে যেই লেয়ারে আছে ওইটাই যাচ্ছে আর কি। এই যে এই লেয়ারটাতে লেয়ার ওয়ান কপি আছে, এই লেয়ারটাই নড়তেছে, বাকিগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না। এখন যদি আমাকে এটা থেকে আমি যদি গ্রুপ করে দিই লেয়ার থেকে চেঞ্জ করে, তাহলে এই পুরো গ্রুপে যা আছে ওটাই সিলেক্ট করবে, সে অটো সিলেক্ট করবে। তো দেখেন এখানে পুরো গ্রুপের মধ্যে দুইটা অবজেক্ট ছিল, দুইটা অবজেক্ট একসাথে নাড়াচাড়া করা যাচ্ছে। তো এইখান থেকে এই গ্রুপের মধ্যে দুইটা অবজেক্ট একসাথে নড়তেছে। আবার যদি এখানে লেয়ার করে দিই, দেখেন যে কোনো একটা লেয়ারে যে অবজেক্ট আছে ওইটা নড়তেছে। তো এইটা আমাদের কাজ করার সময় অনেক ক্ষেত্রে দরকার হয়, এই অপশনটা। আবার দেখা যাচ্ছে আমার দুইটা অবজেক্ট এমনভাবে ঘেঁষে আছে, মানে দুইজনের সাথে একে অপরের সাথে, ওকে সিলেক্ট করা সম্ভব হচ্ছে না। তখন কি করব, এখান থেকে অটো সিলেক্ট অফ করে দিব, যে কোনো একটা লেয়ার সিলেক্ট করব, ওইখান থেকে আমি এটাকে নিয়ে যেতে পারবো। দেখা যাচ্ছে আমার এই যে এই লাল অবজেক্টটা লাগবে, কিন্তু আছে পিছনে, আমি সিলেক্ট করতে পারছি না। দেখা যাচ্ছে আমার এই লাল অবজেক্টটা পিছনে আছে, এইখানে এই লেয়ারের পিছনে আছে। তো আমি এটাকে পিছনে তো আর মাউসকে নিয়ে গিয়ে পিছন থেকে ধরে টেনে আনতে পারবো না। তখন কি করব, এখানে অটো সিলেক্ট অফ করে দিব। অফ করে দেওয়ার পর যেই লেয়ারে আছে ওই অবজেক্টটা, ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এভাবে টানতে পারবো। তো এখান থেকে এভাবে কাজ করা যায়। এখানে দেখেন আরেকটা অপশন পাচ্ছেন, শো ট্রান্সফরমেশন কন্ট্রোলস। তো এখান থেকে যখনই এটা ক্লিক করবেন, এখানে এটা চেক করে দিবেন, দেখবেন যে এখানে
এটা ট্রান্সফরমেশন করা যাবে। ওই যে অবজেক্টের উপরে আপনার যে অবজেক্টটা সিলেক্ট করবেন সেটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। মানে এটা অন করা থাকলে, এই অপশনটা অন করা থাকলে, আচ্ছা এখানে দেখেন আমাদের এই যে ট্রান্সফর্ম করার সাথে সাথে, মানে ওই অবজেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে ট্রান্সফরমেশন কন্ট্রোল চলে আসছে। তো ট্রান্সফরমেশন কন্ট্রোলটা আসার পর দেখেন এখানে অপশন প্যানেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেই মানে আর কি যেই টুল নিয়ে কাজ করবেন বা যেই প্যানেল নিয়ে কাজ করবেন তার অপশন এখানে চলে আসবে। এই জন্য এটাকে বলা হচ্ছে অপশন বার। তো এখানে আমাদেরকে বারবার ট্রান্সফরমেশন যেই কন্ট্রোলটা, এটা চলে আসা খুবই বিরক্তিকর। দেখা যাচ্ছে কাজ করার সময় অবজেক্ট মানে ভুলবশত ছোট বড় হয়ে যেতে পারে। তো এইখান থেকে আমরা মুভ টুলটা আবার সিলেক্ট করব, ওই অপশন প্যানেলটা আসলো, অপশন বারটা আসলো, এখান থেকে এটাকে আনচেক করে দেব। আপনাদের যদি দরকার হয় তাহলে এটা অন করে রাখবেন, যার উপরে ক্লিক করবেন সেটারই ট্রান্সফরমেশন কন্ট্রোল চলে আসবে। এটাকে আনচেক করে রাখলাম। তো এখন এখানে আরও কিছু অপশন দেখা যাচ্ছে, যেমন অ্যালাইনমেন্টের কিছু অপশন। তো অ্যালাইনমেন্টটা কখন কাজ করবে, যখন দুইটা অবজেক্ট আপনি সিলেক্ট করে রাখবেন, দুইটা অবজেক্ট অথবা এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট, মানে দুইটা লেয়ার সিলেক্ট করে রাখবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে এই যে সাদা দেখতে পাচ্ছেন, এই যে সাদা অংশটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, লেয়ার জিরোতে ব্যাকগ্রাউন্ডটা আছে। আর আরেকটা অবজেক্ট লাল, এই যে এই অবজেক্টটা, এটা রেক্ট্যাঙ্গেল অন নামে আরেকটা লেয়ারে আছে, এই যে এই লেয়ারটাতে। তো আমি যদি দুইটা লেয়ার এখানে কন্ট্রোল ক্লিক করে সিলেক্ট করি দুইটা লেয়ার, তো দেখেন এখানে অ্যালাইনমেন্টের অপশনগুলো অন হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি অ্যালাইন করি, এই যে যেমন এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন। তো এখান থেকে আমি যদি সেন্টার অ্যালাইন করি, তো দেখেন দুইটা অবজেক্ট একটার সাথে আরেকটা সেন্টার হয়ে গেছে। আমি এটাকে এখান থেকে যদি আমি এই অবজেক্টটা ট্রান্সফর্ম করে আর একটু এভাবে সাইজটা এরকম করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এইটা দুইটা লেয়ার আমি সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করার পরে এইখানে সেন্টার অ্যালাইন করলাম। এই দুটো অবজেক্ট দেখেন দুইটা সেন্টার অ্যালাইন হয়ে গেছে, এই যে এটা আর এইটা, দুইটা দুই লেয়ারে ছিল। দুইটা দুই লেয়ারে থাকার পর ওরা একসাথে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করলাম, আর সেন্টার অ্যালাইন হয়ে গেছে। তো এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ করবে। বাকি অ্যালাইনমেন্ট টুলগুলা, অ্যালাইনমেন্টের অপশনগুলো আপনারা ট্রাই করবেন নিজে নিজে। এইখানে অ্যালাইনে আরও অপশন আছে যেগুলা একটার পর একটা অ্যাক্টিভ হবে আর কি। তো এখান থেকে দেখা যাচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাচ্ছেন না, এই অবজেক্টটা যেটা আছে, আনডু করি। ওকে, তো এইখানে আমি দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট না করেই এই যে অবজেক্টটা আছে লাল অবজেক্টটা, এই লাল অবজেক্টটা আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না করেই পুরো একটা যে আমাদের যে ক্যানভাস সাইজটা তার একদম মাঝখানে নিয়ে আসবো। তো আমার একটা লেয়ার থেকেই আমি জাস্ট একটা লেয়ারকে সিলেক্ট করলাম, এরপরে এই যে তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে আসলাম, আসার পর এখানে সিলেকশন থেকে অ্যালাইন টু সিলেকশন থেকে ক্যানভাস করলাম। দেখেন এই অপশনগুলো অন হয়ে গেছে। তো এখন যখনই আমরা এই অপশনগুলো ইউজ করব কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে, সে কি করবে, ক্যানভাসের সাথে অ্যালাইন করে দিবে। দেখা যাচ্ছে আমি যদি এখানে রাইট অ্যালাইন করি, তাহলে এই যে দেখেন এই লেয়ারে যে অবজেক্টটা ছিল ওইটা একদম রাইটে চলে গেছে, ডানে চলে গেছে। আবার যদি এখানে লেফট অ্যালাইন করি, ও বামে চলে যাচ্ছে। তো এইভাবে অ্যালাইনমেন্টটা কাজ করে। অ্যালাইন টু ক্যানভাস, আবার অ্যালাইন টু সিলেকশন করলে যে কোনো দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হবে আপনাকে। আবার অ্যালাইন টু ক্যানভাস করলে কি করবেন, এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডে একদম নিচের যে লেয়ারটা ওইটার সাথে ক্যানভাসটা আর কি অবজেক্টটা অ্যালাইন হবে। তো এখানে হচ্ছে মুভ টুলটা সিলেক্ট করার ফলে এখানে কিছু অপশন পেলাম। এরপর আমরা যদি আর্টবোর্ড টুলটা সিলেক্ট করি, দেখেন এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আর্টবোর্ড টুলটা সিলেক্ট করার পর এখানে যদি আমরা নতুন একটা আর্টবোর্ড নেই, ক্লিক করে ড্র্যাগ করে দেখেন এখানে একটা আর্টবোর্ড নিলাম। তো এখানে প্রপার্টিস প্যানেলটাও অন হয়ে গেছে। এখানে প্রপার্টিস প্যানেল থেকে কি করতে পারবো, আর্টবোর্ডের সাইজটাও চেঞ্জ করতে পারবো। প্রপার্টিস প্যানেল অন হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু প্রপার্টিস প্যানেলের যে অপশনগুলো, এই অপশন বারে দেখাচ্ছে। আপনারা যদি প্যানেল না অন করে এখান থেকে কাজ করতে চান তাও পারবেন। তো এখান থেকে সাইজটা আমরা কাস্টম সাইজ নিয়েছি, কারণ ক্লিক করে ড্র্যাগ করলাম, তো আমাদের ইচ্ছা মতো আর কি ক্লিক করে ড্র্যাগ করছি, এই জন্য কাস্টম সাইজে অন হয়ে আছে। তো এখানে কাস্টম সাইজ না করে আপনারা যখন কোনো প্রজেক্ট করবেন তখন দেখবেন যে এইখানে যেই প্রজেক্টটা করতে চাচ্ছেন
আপডেটের যে এই ডিভাইসগুলো আর্টবোর্ড নেই আমরা মেইনলি ইউআই ইউএক্স এর কাজ করার জন্য। তো এখান থেকে যখনই সাইজ আপনাদের দরকার হবে যে কোনো আপডেটেড ডিভাইসের এখান থেকে নিতে পারবেন। আপনাদের কাস্টম সাইজ লাগলে তো কাস্টম সাইজ এখানে উইথ এবং হাইট দিয়ে নিতেই পারবেন, সমস্যা নাই। তো এখানে ব্যাকগ্রাউন্ড যদি দরকার হয় আপনাদের, যে সব পেজেই আমার একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, দেখে যে ট্রান্সপারেন্ট করতে পারবেন, অথবা এইখানে ব্ল্যাক করতে পারবেন, অথবা এখানে আদার্স আপনাদের যে কালারটা দরকার হয় সেটাও নিতে পারবেন। ওকে, এখানে দেখা যাচ্ছে আর্টবোর্ডের যে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, এই দুইটা অপশন দেওয়া আছে দেখেন এখানে। আমাদের যে আর্টবোর্ডটা নিয়েছিলাম, আমি আর একটু লম্বা আর্টবোর্ড নিই তাহলে বুঝতে পারবেন ভালো করে। এখান থেকে একটা লম্বা করে একটা আর্টবোর্ড নিলাম। তো এইটা আমাদের এখান থেকে যদি ল্যান্ডস্কেপ করে দিই তাহলে দেখেন যে এটা মানে ইয়া হয়ে গেছে, রোটেট হয়ে গেছে 90 ডিগ্রিতে। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে চ্যাপটা হয়, সাইড বাই সাইড চ্যাপটা হয় আমাদের আর্টবোর্ডটা, আর পোর্ট্রেট হলে লম্বা হয়। তো যেখানে যেখানে আমরা লম্বা করে পোর্ট্রেট নিয়েছিলাম ওইটাকে যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে এভাবে উম, এই অপশন থেকে করতে পারবো। এরপর দেখেন এই অপশনটা হচ্ছে নতুন আর্টবোর্ড নেওয়ার জন্য। অপশন বারে এখানে দেখা যাচ্ছে প্লাস সাইন দেওয়া আছে, তো এখান থেকে ক্লিক করলে এখান থেকে আমাদের আর্টবোর্ডের যে প্লাস সাইন, আর্টবোর্ডের যে সাইনটা এখানে দেখেন প্লাস চলে আসছে, এই যে টুলের যে সাইনটা। তো এখান থেকে ক্লিক করলে ওই আগের সাইজে যে আর্টবোর্ডটা ছিল ওইটা আমি নিতে পারবো। আবার যদি এখানে ক্লিক করে এখানে আরেকটা ক্লিক করি তাহলে দেখেন ওই আগের যে সাইজটা নিয়ে কাজ করছিলাম সেম সাইজে আরেকটা আর্টবোর্ড নিতে পারলাম। তো এটা খুব হ্যান্ডি হয় আমাদের জন্য যখন আমরা কোনো অ্যাপ ডিজাইন করব, তখন আমাদের স্ক্রিন সাইজগুলো কিন্তু সেম থাকতে হবে। দেখা যাচ্ছে আমি এখান থেকে একটা কাস্টম সাইজের আইফোন এক্স এর জন্য একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডটা এখানে ল্যান্ডস্কেপ করা আছে, তো আমি পোর্ট্রেট করে দিলাম, লম্বা স্ক্রিনে করে দিলাম। তো আইফোন এক্স এর যেই স্ক্রিন সাইজ ওইটা চলে আসছে এখানে, এই যে দেখেন 1125 2436। তো এখান থেকে আমার দরকার হচ্ছে আমার আরেকটা স্ক্রিনের, এটা দেখা যাচ্ছে আমরা হোম স্ক্রিনের জন্য করলাম, এটাকে আরেকটা স্ক্রিন দরকার হচ্ছে আমাদের। তো এখানে প্লাস সাইনে ক্লিক করলেও চলে আসবে, আবার অপশনে আরেকটা দেওয়া আছে আপনাদের এখানে অপশন বারে নিউ আর্টবোর্ড এর জন্য অপশন দেওয়া আছে। তো এখানে ক্লিক করলে আরেকটা নতুন অপশন মানে আর্টবোর্ড চলে আসলো। আর্টবোর্ডগুলো নিয়ে কাজ করতে করতে আপনাদের বুঝতে সুবিধা হবে যখন আপনারা নিজে কাজ করবেন তখন। এরপরে আমাদের আর্টবোর্ড অ্যালাইন করার জন্য লেয়ারে যে অ্যালাইনমেন্ট, ওইটাও অপশনটাই এখানে দেওয়া আছে। তো আপনারা এটা নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। এরপর আসি মার্কি টুল। মার্কি টুলটা দেখেন এইখানে কয়েকটা যে অপশন দেওয়া আছে, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল, এই সবগুলাই এই যে এখানে পাবেন। তো এখান থেকে আমি যদি ইলিপ্টিক্যাল মার্কি টুলটা নিই, দেখেন এখানে অপশনটা সেম থাকতেছে, কারণ এই 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 টুলবারের মধ্যে যে মার্কি টুলগুলো আছে সবগুলো কিন্তু মার্কি টুল। সো এগুলার অপশনগুলো মোটামুটি সেমই পাবেন। তো এখান থেকে যদি আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নেই তাহলে দেখেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। দেখা যাচ্ছে এখানে আমি একটা এরিয়া সিলেক্ট করলাম। এই এরিয়াটা সিলেক্ট করার পর এখানে সিলেকশনটা হয়েছে। এরপর আমি যদি এটাকে কপি করতে যাই, আচ্ছা এখান থেকে মুভ টুলটা নিয়ে আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এডিট থেকে কপি করলাম। কপি করে একটা নতুন লেয়ার নিলাম। লেয়ারে কি করলাম, পেস্ট করলাম। তো পেস্ট করার পর দেখেন এখানে কিভাবে পেস্ট হয়েছে, একদম হার্ড এজে পেস্ট হয়ে গেছে। তো আমাদের যদি দরকার হয় যে আমরা একটু এইভাবে এত মানে এজটা এত হার্ড রাখবো না, আমরা একটু সফট করে দিব। তো এখান থেকে কি করব, আমাদের মার্কেট টুলটা নিয়ে আবার যে কোনো একটা এরিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফেদারটা আমরা একটু বাড়াই দিব। দেখেছি আমি যদি 30 দেই, 30 দেই, এবং এখান থেকে যদি আমি কন্ট্রোল সি চেপে কপি করি অথবা এডিট থেকে কপি করলাম। ওকে, এখানে আগে মুভ টুলটা নিয়ে লেয়ারটা সিলেক্ট করতে হবে। যে লেয়ার থেকে কপি করবেন ওইটাকে আগে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আবার মার্কেট টুল নিলাম, লেয়ার সিলেক্ট করার পর এবার এডিট, কপি, আরেকটা নতুন লেয়ার নিলাম, এখানে পেস্ট করে দিলাম।
আচ্ছা, ফেদারটা এখানে কাজ করতেছে না কেন বুঝলাম না। আচ্ছা, আবার দেই আমরা। এখানে ফেদার দিলাম 50, সিলেক্ট করলাম। আচ্ছা, এই এরিয়াটা যদি আমরা এখন ফিল করতে যাই তাহলে কি হয় দেখেন। নতুন একটা লেয়ার নিলাম, এডিটে গিয়ে ফিল দিলাম। নতুন একটা কালার নেই। এখানে দেখেন আমরা যে ফেদার দিয়েছিলাম এই জন্য এই এজটার আমাদের এই যে হার্ড এজ নাই। ফেদার দিয়ে আপনারা এভাবে এজটাকে ব্লার করে দিতে পারেন অথবা সফট করে দিতে পারেন। যে কোনো জায়গায় আমরা তো সিলেক্ট করার সময় এভাবে কাটলে হার্ড হয়ে চলে আসে, কিন্তু এটাকে ফেদার দিয়ে আপনারা কমাতে বাড়াতে পারবেন। ফেদারটা কমিয়ে বাড়িয়ে এভাবে যদি আমি এখানে 90 করে দিই, 90 করার পর আবার যদি সিলেক্ট করি তাহলে দেখেন এবার আরও সফট হয়ে সিলেক্ট হচ্ছে। তো এখান থেকে আমি যদি আবার একটা নতুন লেয়ার নিই, আর একটা নতুন লেয়ার নিলাম, তো দেখেন এখানে যেই নতুন লেয়ারটা আসলো ওইটা আরও সফট হয়ে আসছে, এভাবে হার্ড এজড হচ্ছে না। তো এইখান থেকে ফেদারটা কমিয়ে বাড়িয়ে এই এজটা চেঞ্জ করতে পারবেন আপনারা। ওকে, তো এইখান থেকে স্টাইলটাও চেঞ্জ করতে পারেন আপনারা। আহ, আপনারা যে এইখানে আমরা যে কোনো ফ্রি হ্যান্ডে আমরা সিলেক্ট করতেছি, তো স্টাইলটা ফিক্সড রেশিও করে দিতে পারবেন। আচ্ছা, সবগুলো আমি ডিলিট করে দিই। তোমার কাজ করে না আমাদের ফেদার অপশনটা, তার কোনো কারণে আমি আচ্ছা আবার দেখাই দিই। এখানে আরেকটা ইমেজ আনি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ইমেজটা থেকে যদি আমরা এই যে এলিপ্টিক্যাল মার্কেট টুলটা নিলাম, এখান থেকে ফেদারটা নিলাম 80, সিলেক্ট করলাম এভাবে। ধরে নেন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই এখান থেকে, সলিড কালারে নিলাম। সলিড কালার নেওয়ার পর এখানে দেখেন যেই যে সিলেকশন এরিয়াটাতে সলিড কালারটা আসছে আমাদের, ওই সিলেকশনের মধ্যে সলিড কালারটা আসছে। তো সলিড কালারটা কিভাবে আসছে, এই আপনাদের যে এজটা এইটা স্মুথ হয়ে আসছে শুধু এই ফেদারের কারণে। ফেদারটা যদি আমি জিরো করে নিই, আবার এখান থেকে মার্কেট টুল নিলাম, ফেদারটা জিরো করে এবার আর একটা সলিড কালার নেই। এখন দেখেন ফেদারটা জিরো থাকার কারণে এজটা হার্ড এজ আসছে। তো এখানে বুঝতে পারছেন কি ভাইয়া এবার? ওকে, ওকে। তো তো এইটা তো ওই যে মাস্কের মধ্যে নিছি তো, মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে ইউজ করলাম এই জন্য এভাবে আসছে। আপনারা যখন অন্য কাজ করবেন মার্কেট টুল নিয়ে, ফেদার দিয়ে কাজ করলে এরকম স্মুথ হয়ে কাজ হবে, আবার যদি ফেদার ছাড়া কাজ করেন তাহলে এরকম হার্ড এজ হয়ে কাজ করবে। তো মার্কেট টুল নিয়ে হয় কপি করবেন বা পেস্ট করবেন, এই কাজই করবেন, তো ওইভাবে ওইগুলো হার্ড এজ বা সফট এজ হিসেবে এখানে ফেদার দিয়ে কাজ করবে। অ্যান্টি অ্যালায়েসটা কি? এখানে ধরেন যে এখানে অ্যান্টি অ্যালায়েস অন অন করা আছে আমাদের কোন কোন লেয়ারে, যে কালার ফিল টু লেয়ারটা, এখানে অ্যান্টি অ্যালায়েস অফ করা আছে, অন করা আছে। তো এখান থেকে আমরা যদি এটাকে জুম করে দেখি তাহলে বুঝতে পারবেন অ্যান্টি অ্যালায়েসের কাজটা কি। দেখেন এইখানে পিক্সেলেটেড হয়ে আছে, কিন্তু এইটা অনেকটা স্মুথ অবস্থায় আছে। এখন যদি আরেকটা আমরা নেই,
এখান থেকে আরেকটা কালারে অ্যান্টি অ্যালাইজটা অফ করে নিই, ফেদার 0, স্টাইল নরমাল। তো এখান থেকে আরেকটা সলিড কালারের আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। এরপর জুম করে দেখেন যে এই এজগুলা মনে হচ্ছে যেন বোঝা যাচ্ছে যে স্মুথ না। অ্যান্টি অ্যালাইজ অন করে নিলে এই কাজটা হবে না, এটা অনেক স্মুথ মনে হবে। অ্যান্টি অ্যালাইজের কাজ হচ্ছে এটা। এখান থেকে স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে এখানে ফিক্সড রেশিও দিয়ে আপনারা যে দেখা যাচ্ছে এলিপ্টিক্যাল টুল ইউজ করবেন, তো এখন ফিক্সড রেশিও দিয়ে আমরা ফ্রি হ্যান্ডে কিন্তু এরকম এলিপ্টিক্যাল একটা অবজেক্ট নিয়েছি। ফিক্সড রেশিও দিয়ে উইডথ এবং হাইটে অন দেওয়া আছে। এখান থেকে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে একদম পারফেক্ট গোল হয়ে নিচ্ছে। গোল হয়ে এলিপ্টিক্যাল টুলটা দিয়ে আমরা সিলেকশনটা করতে পারতেছি। যে এখানে আপনাদের পারফেক্ট একটা সার্কেল লাগবে, তখন ওভাবে ফিক্সড রেশিও দিয়ে আপনারা সিলেকশন করবেন। এখান থেকে যদি আমি উইডথ এবং হাইট চেঞ্জ করে দিই, আবার উইডথ নিলাম 2 আর হাইট নিলাম 1। এখানে কিন্তু কোনো পিক্সেল নাই, বিকজ এটা রেশিও, কোনো স্পেসিফিক কোনো সাইজ না। তো এখান থেকে যখন 2 1 নিচ্ছি দেখেন উইডথটা বেশি হচ্ছে এবং হাইটটা কম হচ্ছে, কারণ উইথ হবে দ্বিগুণ আর হাইট হবে 1 গুণ আর কি, 1x 2x এভাবে। তো এখান থেকে আপনারা এই উইডথ এবং হাইট ঠিক করে দিতে পারবেন। দেখা যাচ্ছে কোনো জায়গায় আপনাদের পারফেক্ট স্কোয়ার লাগবে, তো এখান থেকে আমি যদি 1/1 স্কোয়ার নেই, তাহলে দেখেন এখানে আচ্ছা এখানে ফেদার দেওয়া আছে দেখে গোল হয়ে গেছে, দেখছেন? তো এখানে ফেদারটা 0 করে দিই, 0 করে দিয়ে আবার নেই, তাহলে এখানে পারফেক্ট স্কোয়ার হিসেবে চলে আসলো। এখানে উইডথ এবং হাইট দিয়ে ওইটা করতে পারবেন। তো এই জায়গাটা অনেক জায়গায় আমাদের মাস্কিং এর দরকার হয়। যেমন আপনারা লেয়ার মাস্কিং যখন শিখেছেন তখন ওই যে গত ক্লাসেই তো, গত ক্লাসে আগের ক্লাসে মেবি, এখান থেকে আমরা যদি একটা ইমেজ নামাই, আমি জাস্ট একটা আহ, আমি একটা ইমেজ ডাউনলোড করতেছি গুগল থেকে। ধরে নেন এখানে যে ইমেজটা নিলাম, এটা থেকে আমরা ইনার যে চুলটা আছে এটাকে আমরা মাস্কিং করে যেই ডিলিট করবো এনার ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমি জাস্ট ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে কাজ করি। ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে সিলেক্ট করলাম, এরিয়াটা সিলেক্ট হলো, ওনার যে হেয়ারের এরিয়া, এরিয়াগুলো সিলেক্ট করে যাক একটা সিলেকশন আসছে। তো এখান থেকে আমরা সিলেকশন করার পর এখানে দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটা মার্কি টুল নেওয়ার পরেও কিন্তু আসছিল সিলেক্ট অ্যান্ড মাস্ক। এখান থেকে আমরা যে সিলেকশনটা, এটাকে আরও স্মুথ বা সিলেকশনের অনেক অপশন এখানে পাবেন। দেখেন এখান থেকে যদি আমি এটাকে ভিউটাকে এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমি কিন্তু খুব ভালোভাবে সিলেক্ট করি নাই, এটাকে কোথায় কোথায় সিলেক্ট হয়েছে ম্যাজিক অন টুল জানে। তো আমি জাস্ট এই অপশনটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন রেডিয়াসটা বাড়াই দিলে সিলেকশনের যে ইয়াটা অ্যাকুরেসিটা ওইটাও চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনি স্মুথ করতে পারবেন সিলেকশনটা, আবার দেখা যাচ্ছে ফেদার এখান থেকে বাড়াতে পারবেন। দেখেন এখানে ফেদার বাড়ানোর ফলে যে এরিয়াগুলো সিলেক্ট হয়েছে ওগুলো কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, মানে স্মুথ হয়ে যাচ্ছে। তো এখান থেকে স্মুথনেসটাকে কমানোর জন্য আবার কন্ট্রাস্টে ইয়ে করলাম, এই যে দেখেন কন্ট্রাস্টে বাড়ানো কমানোর ফলে স্মুথনেসটা কমতেছে আবার বাড়তেছে। আবার যদি শিফট এইজ ডান দিকে বাড়াই তাহলে সিলেকশনটা ডান দিকে চলে যাবে, মানে বেশি হয়ে যাবে, সিলেকশনটা কমে যাবে। আবার যদি বাম দিকে নিয়ে যাই তাহলে সিলেকশনটা বেড়ে যাচ্ছে। দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক নিয়ে কাজ করব আমরা ক্লিপিং পাথ করার সময়, কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করব এটা দেখানোর সময়।
তো এটা জাস্ট সিলেক্ট অ্যান্ড পাথ অপশন থেকে আপনারা করতে পারবেন এখানে। আর প্রত্যেকটা সিলেক্ট টুলে ক্লিক করলে, সিলেকশন টুলে ক্লিক করলে এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনটা পাবেন। আবার যদি এখানে এখন ল্যাসো টুলে আসি, ল্যাসো টুলে আসার পর এখানে দেখেন মোটামুটি সবগুলোতেই যে সিলেকশন টুলের, মার্কি টুলের যে অপশনগুলো এগুলো দেখালাম, ল্যাসো টুলেও সেম। কিছুটা কম যে এরিয়াটা আমরা পাচ্ছি না, মানে ফিক্সড রেশিও বা স্টাইল যেটা পেলাম আমরা, টুলের যে স্টাইল এটা পাচ্ছি না। ফিক্সড সাইজ দিয়েও করতে পারবেন আপনারা, তখন ওইটাকে এখানে পিক্সেল দিয়ে, যে কোনো একটা পিক্সেল দিয়ে আপনারা, দেখা যাচ্ছে আমাদের একটা ফেভিকন বানাতে হবে, তো এখানে 32 বা 64 পিক্সেল, 64 by 64 দিয়ে আমরা এখান থেকে একটা এরিয়া সিলেক্ট করে এই জায়গায় কোনো আইকন থাকলে এটাকে নিয়ে নিতে পারতাম, কেটে নিতে পারতাম। এরপর আসি হচ্ছে সিলেকশন টুলগুলো তো এভাবেই আর কি মোটামুটি সেম অপশন পাবেন। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখা দিই, ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি দেখা যাচ্ছে এখানে ক্লিক করলাম, তো সে ওই যে সেম পিক্সেলের যে এরিয়াগুলো ছিল ওগুলো সিলেক্ট করে নিছে ম্যাজিক ওয়ান টুল। তো এখান থেকে যদি আমি একটা আরেকটা ইমেজ নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। অথবা একটা লোগো নিয়ে আসি, আমাদের যে লোগোটা এটা নিয়ে আসি। এখান থেকে এই যে লোগোটা আনলাম, তো এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পরে দেখেন যে এখানে টলারেন্স প্লাস আরেকটা নতুন আসছে যে কন্টিগিউয়াস। তো এটা যদি আমি এখানে যা আছে তাই রেখে যদি ক্লিক করি ম্যাজিক ওয়ান্ডে, তো দেখেন এখানে যদি এই যে এখানে হোয়াইটের যে জায়গাটা আছে এটাতে ক্লিক করলাম, তো ম্যাজিক ওয়ান্ড কী করছে, হোয়াইট যতগুলো আছে সবগুলাই সিলেক্ট করে ফেলছে। এখান থেকে যদি আমি টলারেন্সটা বাড়াই দেই তাহলে কি হয় দেখেন, টলারেন্সটা আমি 80 করে দিলাম। টলারেন্সটা 80 করার পর এখানে আবার হোয়াইটে ক্লিক করি, এখানে তো শুধু হোয়াইট, তিনটা কালার। ইমেজ দিয়েই বোঝায় আপনাদেরকে। ম্যাজিক ওয়ান দিয়ে ক্লিক করলাম, দেখেন কিছুটা অংশ সিলেক্ট করছে। এখানে যদি আমি এটাকে টলারেন্সটা কমাই দিই এখন, লাইক 10 দিলাম, 10 দেওয়ার পর এখানে যদি আবার ক্লিক করি, তো দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট করে নাই। টলারেন্স দিয়ে আপনি এখানে আপনার পিক্সেলের যে কালারের যে ওর কালার সিলেক্ট করার যে অপশনটা, ক্ষমতাটা ওইটা কমায় দিতে পারেন। এখানে যদি আমি 100 দিয়ে দিই, তো দেখেন ও মানে সেম টাইপের যত পাইছে সবগুলাই সিলেক্ট করে ফেলছে তার আশপাশ দিয়ে, মানে তার টলারেন্সটা বেড়ে গেছে আর কি। এটা দিয়ে কালার সিলেক্ট করার অপশনটা আপনারা কমাতে বাড়াতে পারবেন। তো এটাকে ডিফল্টে রেখে দিই আমরা, 32 ছিল 32 রেখে দিলাম। এরপর যদি কন্টিগিউয়াস ক্লিক করে আমরা কাজ করি, তাহলে দেখেন ধরে নেন এখানে এখানে ক্লিক করলাম, শুধু ওই জায়গাটা সিলেক্ট করছে। আবার যদি কন্টিগিউয়াস অফ করে ক্লিক করি, আবার যদি এখানে ক্লিক করি এখানে, তো দেখেন কন্টিগিউয়াস অফ করে ক্লিক করলাম, তো শুধু এই জায়গাটা সিলেক্ট করছে, বাকি অন্য জায়গাগুলো কিন্তু করে নাই। ওই আশপাশ দিয়ে যা যা পাইছে ওইটাই করছে, অন্য জায়গায় করে নাই। এটা অফ করে দিয়ে আবার এখানে সিলেক্ট করি, তো দেখেন পুরোটাই যেখানে পুরো ইমেজের মধ্যে যা যা আছে সব কিছু সিলেক্ট করে ফেলছে ওই সেম জায়গায় যেখানে ক্লিক করলাম। এখানে ধরেন যে এখানে ক্লিক করলাম, এই পিক্সেলগুলো যে কালারের ছিল ওই কালারের পিক্সেলগুলো পুরো ইমেজ থেকে সে নিয়ে নিচ্ছে। আবার কন্টিগিউয়াস অন করে যদি আবার ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর এখানে ওর একবারে যেটুকু পাইছে পুরো ইমেজটা নেয় নাই, পুরো ইমেজ থেকে ওই কালারটা নেয় নাই, একবারে যেটুকু পাইছে ওইটুকু নিচ্ছে। কন্টিগিউয়াস অপশনটা আপনাদের অনেক কাজে লাগবে। এরপর সিলেক্ট অ্যান্ড মাস্ক তো দেখছেনই আপনারা, এখানে অপশনগুলো আপনারা ট্রাই করবেন, বাসায় অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে। এরপর আসি হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের এখানে অপশন বারে কিছু অপশন পাবেন আপনারা এখান থেকে ক্রপ করার জন্য। তো রেশিও দেওয়া আছে এখানে, আপনারা ফিক্স সাইজ হিসেবে দিতে পারেন এখান থেকে। উইথ, হাইট এবং রেজুলেশন সবগুলো সিলেক্ট করে আপনারা দিতে পারেন। দেখা যাচ্ছে আমার একটা স্কোয়ার ইমেজ লাগবে, এটাকে আমি এভাবে রেক্ট্যাঙ্গুলার না করে স্কোয়ার নিব। তো এখানে আমি দিলাম 2000 পিক্সেল, 2000 পিক্সেল। তাহলে আমার একটা স্কোয়ার প্রপোর্শন চলে আসছে। এরপর আমি এখানে আমাদের রেজুলেশন হিসাব করে দিয়ে দিতে পারবো। দেখা যাচ্ছে আমার মনিটরের জন্য আমরা ইউজ করবো ইমেজটা, তো 72 পিক্সেল পার ইঞ্চ দিলাম আমি এখানে, রেজুলেশন দিয়ে দিলাম। এখানে যদি আমি ক্রপ করে নিই, তাহলে দেখেন এখানে স্কোয়ার হয়ে ওই 72 পিক্সেল পার ইঞ্চে সেভ হয়ে গেছে আমাদের যেই ইয়াটা।
ইমেজটা। আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন অপশনটা চলে আসছে। এখান থেকে আপনি দেখা যাচ্ছে আপনার ভুল হয়ে গেছে। আপনার এই স্কোয়ার নিতে হতো না, অন্য সাইজে নিতে হতো। এখান থেকে ক্লিয়ার করলে আবার কন্ট্রোল জেড চেপে আগের অপশনে চলে গেলেন। আগের যে অবস্থায় ছিল ওটাতে চলে গেলেন। টপ টুলে অপশন বারটা এটা। দেখা যাচ্ছে আপনার ইমেজ কোনোটা বাঁকা থাকতে পারে। যদি এই ইমেজটা যেটা আমরা নিয়ে আসলাম এটা একটু ঘুরাই দিই। ঘুরাই দেওয়ার ফলে এভাবে বাঁকা হয়ে গেল। তো এই ইমেজটা ক্রপ টুল দিয়ে আপনারা সোজা করে নিতে পারেন। এখানে এই যে স্ট্রেইটেন যেটা আছে, এখানে এই অপশনটাতে ক্লিক করলে এখানে দেখেন এটা অন হয়ে গেছে। এবার আপনি এসে কি করবেন, এই যে এভাবে আমি এখান থেকে একটা টান দিয়ে এই কোণাতে ছেড়ে দিলাম। দেখেন এই ইমেজটা আমার সোজা হয়ে গেল। সোজা হয়ে যাওয়ার পর আপনি আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার যেই কতটুকু দরকার ইমেজটা মাথা দিয়ে কেটে গেছে। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। এভাবে কোনো ইমেজকে সোজা করে নিতে পারবেন। আবার দেখাই এটা, ক্রপ টুল, স্ট্রাইটেন, এখান থেকে টান দিয়ে এইখানে ছেড়ে দিলাম। মানে আর কি এই যে এই লাইন বরাবর আমরা স্ট্রেট করব। তো এখান থেকে আপনি অত দূর যাওয়া লাগবে না, আপনি জাস্ট এখানে ছেড়ে দিবেন তাও হয়ে যাবে। দেখেন এটাকে ক্রপ টুল সোজা করে ফেলছে। এরপর আপনি অ্যাডজাস্ট করে নেন যেভাবে দরকার আপনার। এখান থেকে ফ্রি হ্যান্ডে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অথবা যদি ফ্রি হ্যান্ডে না করতে চান এখানে আপনারা রেশিও দিয়ে দিবেন। দেখা যাচ্ছে আমি 1:1 দিলাম তাহলে স্কোয়ার হবে। উইডথ এবং হাইট দিয়ে রেশিও দিয়ে দিলাম, স্কোয়ার হয়ে এভাবে ক্রপ টুলটা কাজ করবে। ক্রপ আপনার ইচ্ছা করলে এখানে চেক বাটনে ক্লিক করতে পারেন অথবা এন্টার চাপলে, কিবোর্ড থেকে এন্টার চাপলে ক্রপিং ডান হয়ে যাবে। ক্রপ টুলে বা পার্সপেক্টিভ টুল দিয়েও ওই সেম অপশনগুলোই পাবেন আপনারা। এরপর আসি ফ্রেম টুল। ফ্রেম টুল দিয়ে খুব একটা অপশন এখানে দেখাচ্ছে না। জাস্ট ফ্রেম এভাবে নিতে গেলে যেই পিকচারের উপরে আমরা ফ্রেম নিলাম ওই পিকচারটা ফ্রেমের মধ্যে চলে আসছে। তো এখানে দেখেন এই যে গোলটা সিলেক্ট করে রাখছিলাম, এলিপ্টিক্যালটা সিলেক্ট করে রাখছিলাম, ওই জন্য গোলভাবে নিয়েছে, গোল একটা ফ্রেম তৈরি করে নিয়েছে। আমরা যদি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার ফ্রেম টুলটা নিতাম তাহলে এভাবে নিলে শুধু রেক্ট্যাঙ্গেল হতো আর কি। আবার যদি আমরা স্কোয়ার নিতে চাই তাহলে শিফট চেপে ক্লিক করে ড্র্যাগ করব, তাহলে একটা স্কোয়ার ফ্রেম চলে আসতেছে। এরপর যদি এখানে আমাদের পারফেক্ট একটা সার্কুলার ফ্রেম দরকার হতো তাহলে এই ইমেজটা সিলেক্ট করে ফ্রেম টুলটা সিলেক্ট করে এখান থেকে এই যে সার্কুলার যে ফ্রেম টুলটা আছে এলিপ্টিক্যাল ফ্রেম, তো এখান থেকে এটা নিয়ে শিফট চেপে ক্লিক করলে দেখেন যে একটা পারফেক্ট গোল ইমেজ চলে আসছে। শিফট চেপে একদম পারফেক্ট সার্কেল হয়ে যায়। এরপর আসি আই ড্রপার টুল। এখান থেকে স্যাম্পল সাইজ যেটা পয়েন্ট স্যাম্পল করতে পারেন অথবা দেখা যাচ্ছে আমার এখানে অ্যাভারেজ হিসেবে এখন যখন পয়েন্ট স্যাম্পল করা আছে এটা যে কোনো একটা পিক্সেল থেকে আপনার যে সাইজটা ওটা নিবে। তো আমি একটা নিতে চাইলাম, এখান থেকে জুম করার ফলে পিক্সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি এই স্যাম্পল টুলটা নিই, মানে কালার স্যাম্পল আই ড্রপার টুলটা নিয়ে এখানে ক্লিক করলাম, এই একটা পিক্সেলে যা ছিল তাই সে অ্যাভারেজ করে নিয়ে নিছে। যে কালারটা ছিল এই একটা পিক্সেলে। তো এখানে একটা পিক্সেল না নিয়ে যদি আমরা এই এরিয়াটা, এই যে এই এরিয়া থেকে আমরা একটা অ্যাভারেজ কালার নিতে চাচ্ছি, তো এই এরিয়া থেকে নিতে গেলে আই ড্রপার টুলটা নিয়ে আসি আবার। এখান থেকে স্যাম্পল সাইজ করব আমরা, দেখা যাচ্ছে 100 পিক্সেল বা 100 পিক্সেল। তো এখান থেকে দেখেন এই কালারটা যদি নেই এখানে ক্লিক করে তাহলে অ্যাভারেজ একটা কালার নিছে এই জায়গায় থেকে। পুরো সেম সিঙ্গেল কোনো পিক্সেলের কালার নেয় নাই, এই কালারটা সে নেয় নাই। অ্যাভারেজ 100 পিক্সেল বা 100 পিক্সেল এটা থেকে কালার নিছে। তো স্যাম্পল করা আছে এখানে অল লেয়ার্স। অল লেয়ার্স না করা থাকলে আপনার যদি জাস্ট দরকার হয় যে কারেন্ট লেয়ার যেটাতে আছেন এখান থেকে স্যাম্পল নেবে, তাহলে দেখেন লাল কালারটা নিল, কিন্তু আমি ক্লিক করছি কোথায় এই জায়গাতে, এইখানে তো লাল কালার নাই, কারণ এইটা হচ্ছে আমাদের যে এই লেয়ারটা, আমাদের যে সেকেন্ড লেয়ার এখান থেকে কালারটা নিয়েছে, কারণ এই লেয়ারটা সিলেক্ট হয়ে আছে। লেয়ারটা সিলেক্ট হয়ে থাকার ফলে কারেন্ট লেয়ারে যেহেতু আমি অপশন দিয়ে দিয়েছি তাকে স্যাম্পল নিতে হবে কারেন্ট লেয়ার থেকে, সেহেতু সে কারেন্ট লেয়ার থেকে নিয়েছে। তো এখানে আরও অপশন আছে, এইগুলো আপনারা ট্রাই করবেন। এই যে এই অপশনটা যেমন শো স্যাম্পলিং রিং, এখান থেকে যখন আমরা ক্লিক করতেছি তখন
কোনো রিং দেখাচ্ছে না। যদি এটাতে চেক করে দিই তাহলে দেখেন এখান থেকে আমাদের যে অপশনটা পাচ্ছি যে স্যাম্পল করার জন্যে, আচ্ছা এখান থেকে কারেন্ট লেয়ার থেকে অল লেয়ার্স করে দিই। তাহলে দেখেন এখান থেকে যে স্যাম্পল রিংটা মানে কোন কালারটা আমরা নিতে চাচ্ছি ওইটা দেখাচ্ছে। ওইটা দেখাচ্ছে এখানে। তো আমরা এখান থেকে পয়েন্ট স্যাম্পল করে রাখবো সবসময়। আমাদের অতগুলো অ্যাভারেজ কালার দরকার নয়। আমাদের যখনই আমরা আমাদের কালার স্যাম্পল নেওয়া দরকার হবে, তখন আমাদের দরকার হয় গিয়ে একটা স্পেসিফিক একটা কালার। অ্যাভারেজ কোনো কালারের দরকার হয় না। সেহেতু আমরা এটাকে পয়েন্ট স্যাম্পল করে রাখবো। কোন কালারটা নিচ্ছি এই রিং এর মধ্যে আমাকে দেখাচ্ছে। এই যে রাইট। এরপর আসছে স্পট হিলিং ব্রাশ। এখান থেকে যেহেতু এটা ব্রাশ টুল, সেহেতু অপশন প্যানেলটা চলে আসছে ব্রাশ টুলের জন্য। আপনারা এই যে এইখান থেকে ব্রাশের সাইজ চেঞ্জ করতে পারবেন, ব্রাশের হার্ডনেস চেঞ্জ করতে পারবেন, স্পেসিং চেঞ্জ করতে পারবেন, সব কিছু। যে কোনো একটা ইমেজ লাগবে ব্রাশ কাজ করার জন্য, রাস্টার ইমেজ। ব্রাশ আবার কোনো ভেক্টর ইমেজের উপরে কাজ করে না। রাস্টার ইমেজ নিয়ে এভাবে যখন আমরা ব্রাশ করতেছি তখন দেখেন এক ধরনের ব্রাশিং ইফেক্ট চলে আসতেছে। অলরাইট, তো এখান থেকে কি করতে পারবেন, ব্রাশের যে সাইজ, হার্ডনেস এবং স্পেসিং চেঞ্জ করতে পারবেন। ব্রাশটাকে আপনারা দেখা যাচ্ছে এই যে আমাদের যে স্যাম্পল ব্রাশ যেটা, আচ্ছা স্পট হিলিং ব্রাশ নিয়ে কাজ করতেছিলাম। তো এখান থেকে যে ব্রাশের যে রোটেশন এটাও চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা যদি ধরেন যে এই চোখ থেকে আমরা স্পটটা, এই চোখ থেকে আমরা স্পট হিলিং ব্রাশ নিয়ে কাজ করব। এই চোখ থেকে হার্ডনেসটা বাড়াই দিই, হার্ডনেস 100। আচ্ছা, এর উপরে যদি আমরা স্পট হিলিং ব্রাশ ইউজ করি এই ইমেজের উপরে, তাহলে দেখেন এটা যেভাবে কাজ করতেছে, এখন এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে এই এটার কাজের যে এই ধরনটা এটাও চেঞ্জ হয়ে যাবে। তো অ্যাঙ্গেল যদি আমরা 30 ডিগ্রি করি তাহলে দেখেন এই ব্রাশের অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়ে গেল, অ্যাঙ্গেলে কাজ করবে এখন। এটাকে যখনই আমরা এভাবে এই এর উপরে ব্রাশটা অ্যাপ্লাই করলে সেটা কাজ করবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখান থেকে অ্যাঙ্গেলটা কোনো সময় আমাদের স্পট হিলিং ব্রাশের জন্য চেঞ্জ করতে হয় না, এটাকে এভাবে রেখে দিতে পারি। আবার এটা রাউন্ডনেস চেঞ্জ করতে পারবেন এখান থেকে। 100% করা আছে, তো আমি যদি 50% করি তাহলে এটা এলিপ্টিক্যাল টাইপের হয়ে যাবে। এই যে এভাবে এভাবে এলিপ্টিক্যাল টাইপের হয়ে যাবে ব্রাশটা। এই টাইপের যে জিনিসগুলো এগুলো আপনাদের না জানলেও চলে। তো জাস্ট নলেজের জন্য আপনাদের জানা দরকার। কাজের সময় এগুলো খুব কম দরকার হয়, এত কিছু দরকারই হয় না। তো এখান থেকে মোডও চেঞ্জ করতে পারবেন আপনাদের যে ব্লেন্ডিং অপশন। তো এখান থেকে যে মোডগুলা এগুলো চেঞ্জ করতে পারবেন। তো মাল্টিপ্লাই করে আমরা যদি ব্রাশে অ্যাপ্লাই করি তাহলে দেখেন এক ধরনের কাজ হচ্ছে। আবার যদি এখান থেকে স্ক্রিন করে দিই তাহলে দেখবেন আরেকভাবে চেঞ্জ করতেছে সে। বিভিন্ন ইমেজের ওপরে এক একটা ইফেক্ট চলে আসে। এখান থেকে আর কিছু দরকার নাই আপাতত। আমরা আসি হচ্ছে এবার ব্রাশ টুলে। ব্রাশ টুলটা আসার পর দেখেন এখানে আমি ইমেজটা কিবোর্ডে শর্টকাট ইউজ করে চেঞ্জ করলাম। এখান থেকেও আপনারা সেম ভাবে ইমেজের সাইজ, ব্রাশের সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে ব্রাশের সাইজটা চেঞ্জ হচ্ছে, হার্ডনেসও চেঞ্জ করতে পারবেন। হার্ডনেস চেঞ্জ করার ফলে এখান থেকে যদি আমি এই ব্রাশটা সিলেক্ট করে এখানে একটা কালার পেইন্ট করি ব্রাশ দিয়ে, এখানে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করা ছিল, ওটা ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করার পর এখানে দেখেন এভাবে যে হার্ডনেস চেঞ্জ করে পেইন্ট করতেছি, তার কালারটা একটু সফট আসতেছে। তো এখান থেকে হার্ডনেস যদি আমি আরও বাড়াই দেই তাহলে দেখেন এটা একদম হার্ড এজে পেইন্ট করতেছে, ওই আগের মতো সফট ব্লারি হয়ে পেইন্ট হচ্ছে না। হার্ডনেসে কাজ হচ্ছে এটা।
তো এখান থেকে আপনারা বিভিন্ন ব্রাশ এখানে ব্রাশের সাইজ এবং টেক্সচার দেওয়া আছে। তো এইটা যদি আমরা ক্লিক করি, এবার আপনারা এখানে পেইন্ট করলে দেখা যাবে কেমন পেইন্ট হচ্ছে দেখেন। কারণ ব্রাশের যে সাইজটা ওইটাই এরকম। এই যে আমরা ফটোশপ অ্যাডভান্সে বিভিন্ন কাস্টম ব্রাশ নিয়ে কাজ করব, ব্রাশ প্রিসেট নিয়ে কাজ করব এবং কাস্টমভাবে ব্রাশ কিভাবে বানাতে হয় সেটাও দেখব। এই অপশনগুলো আপাতত দেখে নেন। এখানে ব্রাশের যে প্রিভিউ সাইজটাও এখানে ঠিক করতে পারবেন। এখান থেকে বিভিন্ন ব্রাশের যে অপশনগুলো দেওয়া আছে প্রিসেট, মানে ফটোশপে যে ডিফল্ট ব্রাশেসগুলো এখান থেকে আপনারা ইউজ করে কাজ করতে পারেন। এখান থেকেও মোডটা টাইপ করে দিতে পারবেন আর কি, সিলেক্ট করে দিতে পারবেন। দেখা যাচ্ছে আমি কালার বার্ন করে দিলে এখানে যদি আমি পেস্ট করি, পেইন্ট করি ওই কালারটা দিয়ে, আমার কিন্তু ডিরেক্ট অরেঞ্জ কালারটা পেইন্ট হচ্ছে না, আবার কিন্তু অরেঞ্জ কালার সিলেক্ট হয়ে আছে। তো এইখান থেকে এভাবে যদি পেইন্ট করতে থাকি, ওই যেই কালারের উপরে পেইন্ট করতেছি ওই কালারটা বার্ন করে দিচ্ছে। দেখা যাচ্ছে অরেঞ্জ কালারটা আরও বার্ন করে আরও গাঢ় করে দিল। যেই কালারের উপর পেইন্ট করব ওই কালারের উপর ওইভাবে কাজ করবে। এই মোডগুলো সিলেকশন, এগুলো আরও শিখবেন, সমস্যা নাই। মোড থেকে বিভিন্নভাবে এখানে নর্মাল থাকে, ডিফল্টভাবে নর্মাল থাকে। নর্মাল করে দিলে আবার ওই আগে যে অরেঞ্জ কালারটা ওইটাই পেইন্ট হচ্ছে। ওপাসিটি, যেই ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারবেন। তো এখান থেকে আমরা যদি ব্রাশে আবার পেইন্ট করি, ওপাসিটি কমায়, ওপাসিটি 16%, ওপাসিটি কমায় আমাদের ব্রাশে পেইন্ট কিন্তু হচ্ছে ঠিকই, কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে অল্পভাবে পেইন্ট হচ্ছে। এখানে এর উপর দিয়ে দেখতে পাচ্ছেন আপনি, ওইখানে নিচে যে কালার ছিল ওইটাও দেখতে পাচ্ছেন, 16% পেইন্ট হচ্ছে। এই অপশনগুলা এগুলো হচ্ছে আপনাদের যদি গ্রাফিক্স ট্যাবলেট থাকে তাহলে পেইন দিয়ে অনেকে আর্ট করে। এই অপশনগুলো হচ্ছে সেই আর্ট টাচ প্যানেলের জন্য, ওই পেইন অ্যান্ড গ্রাফিক্স ট্যাবলেটগুলোর জন্য। আপনারা অনেক সময় ওয়াকমের বিভিন্ন অ্যাড দেখে থাকবেন। ওয়াকম গ্রাফিক্স ট্যাবলেট প্রডিউসার একটা কোম্পানি, তো ম্যানুফ্যাকচার করে ওরা। তো ওইখান থেকে এখানে পেন প্রেশার যে যতটুকু বাড়বে কমবে, ব্রাশের সাইজটাও বাড়বে কমবে। তো আমাদের তো পেইন নাই, আমরা মাউস দিয়ে কাজ করছি। তো এখান থেকে আপনাদের যদি কারো পেইন থেকে থাকে তাহলে পেন প্রেশার হিসেবে ব্রাশের যে হার্ডনেস, সাইজ এগুলো কমবে বাড়বে। যত পেনে প্রেশার দিবেন তত বেশি মোটা হবে ব্রাশটা, আবার কমবে, মানে আর কি প্রেশার কম দিলে ব্রাশের সাইজটা ছোটো হবে। এভাবে কাজ করে পেন প্রেশারটা অন করে রাখলে। তো ফটোশপ যে কোনো আপডেটেড যেই গ্রাফিক্স ট্যাবলেটগুলো এগুলো সাপোর্ট করে। এই অপশনগুলো ওই ট্যাবলেটের জন্য। এরপর আসি ক্লোন স্ট্যাম্প টুল, যেটা ক্লোন স্ট্যাম্প টুলের জন্য এখানে এটাও ব্রাশ হিসেবেই অপশনগুলো চলে আসছে। তো এইখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল কীভাবে শিখাইছিলাম, মানে কোনো কিছু ক্লোন করার জন্য আমরা হিস্ট্রিতে গিয়ে আগের ইমেজটা নিয়ে আসি। হচ্ছে আমার এই যে এই দাগটা ক্লোন স্ট্যাম্প টুল তো দেখাইছিলাম। এখান থেকে আমি টার্গেট করে নিলাম এবং এখানে পেস্ট করলাম। তো এই সেম জিনিসটা এখানে পেস্ট করে দিয়েছে। তো কীভাবে পেস্ট হলো দেখেন, স্মুথ হয়ে পেস্ট হয়েছে, হার্ড এজ হিসেবে পেস্ট হয় নাই। আমরা এখান থেকে এটাকে যদি হার্ডনেস বাড়াই দিই, তাহলে এবার যদি আমরা এখানে ক্লিক করি, তো দেখেন এটার যে মানে এভাবে যে পেস্ট করলো সেটা একদম বোঝা যাচ্ছে যে এই জায়গাতে কিছু একটা এডিট করা হয়েছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে এজটা একদম স্মুথ হয়ে আছে ওই জায়গাটাতে। আবার দেখাই, এখানে আমি একটা টার্গেট নিলাম, অল্টার ক্লিক করে কন্ট্রোল অল্টার কিবোর্ডে অল্টার চেপে ক্লিক করে একটা টার্গেট নিলাম, এখানে আমি পেস্ট করলাম। দেখেন একদম যেই জায়গাটা থেকে আমরা স্যাম্পল নিয়েছিলাম ওই স্যাম্পলটুকু সে হার্ড এজ দিয়ে পেস্ট করে দিয়েছে, এখানে হার্ডনেস বাড়াই দেওয়ার ফলে। এখন যদি আমি হার্ডনেস কমাই দিয়ে আবার এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে অল্প, মানে হার্ড এজ হিসেবে নেয় নাই সে। এরপর দেখেন এখানে ফ্লোটা বাড়াতে কমাতে পারবেন আপনারা, কিন্তু এখানে যখনই পেন প্রেশার অন করে রাখতেন, যদি এখানে পেন প্রেশারটা অন করে রাখলে এখানে অটোমেটিক ফ্লোটা বাড়তো কমতো, ওই পেন প্রেশার অনুযায়ী পেনে যত প্রেশার দিতেন ওই ফ্লোটাও বাড়তো কমতো। রাইট, আপাতত এখান থেকে জাস্ট স্যাম্পলটা দেখাই দিই। কারেন্ট লেয়ার করা আছে, তো এখানে যদি আমাদের আরেকটা লেয়ার থাকতো, যদি আমি এখানে আরেকটা ইমেজ বসায় এখান থেকে দুইটা লেয়ার থেকে আমি যদি স্যাম্পল নিতে চাইতাম, তাহলে এখান থেকে এই
ক্লোন নিয়ে এসে কারেন্ট লেয়ার না করে অল লেয়ার করে দিলে অথবা কারেন্ট অ্যান্ড বিলো করলে এই যে এ লেয়ারটা প্লাস এই লেয়ারটা দুইটা থেকেই স্যাম্পল নেবে সে। তো এখান থেকে যদি আমি ক্লিক করি আবার এই জায়গাটা থেকে, তো ক্লিক করলে এবার নতুন আরেকটা লেয়ার নিলাম এবং এখানে পেইন্ট করতেছি। দেখেন এখানে পেইন্ট করার ফলে কারেন্ট অ্যান্ড বিলো দুইটা লেয়ার থেকেই কিন্তু এখানে পেইন্ট করলো, শুধু যে এই এই কালারটা পেইন্ট করছে তা না, দুইটা লেয়ার থেকে স্যাম্পল নিয়েছিল, এই লেয়ার থেকে এবং এই লেয়ার থেকে, দুই লেয়ার থেকে স্যাম্পল নেওয়ার পর এখানে আমি যখন ক্লিক করলাম দুই লেয়ার থেকে পেইন্ট হয়েছে। এরপর আসি হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলে দেখেন আরেকটা অপশন, এদের যে অপশনটা এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে বাকি অপশনগুলো যেমন এখান থেকে সাইজ এবং হার্ডনেস চেঞ্জ করবেন, এই থেকে এখান থেকে মোডটা চেঞ্জ করবেন, ডার্কেন করবেন, লাইট করবেন, হিউ, স্যাচুরেশন সবগুলো এখানে দেওয়া আছে। ওপাসিটিটা এখান থেকে যদি আমি ওপাসিটি চেঞ্জ করে এখানে ক্লিক করি, দেখেন আবার যদি এখানে ওপাসিটি বাড়াই দিই খুব মানে হার্ডনেসটাও বেড়ে যাচ্ছে ওটা। যদি ওপাসিটি আরো কমাই দিই এখানে অল্প খুব হালকাভাবে কাজ করতেছে, এখানে খুব মানে বেশি তার ইয়া নাই, অ্যাক্টিভিটি কম। বাড়ায় কমায় আপনারা এখানে হিস্ট্রি ব্রাশ নিয়ে কাজ করতে পারেন। হিস্ট্রি ব্রাশ খুব একটা দরকার হয় না, কন্ট্রোল জেড বা আমাদের ইরেজার টুলই যথেষ্ট। টাইট শট এখানে আপনারা এই যে টাইট কার্ল যদি আমরা এই অপশনটা সিলেক্ট করি এবং এখানে যদি এই যে দেখেন এদের যে ব্রাশের যে আর কি প্রিসেটগুলো এইগুলো চেঞ্জ হচ্ছে। এটা ব্রাশের বিভিন্ন স্টাইল, এখান থেকে যদি ড্যাব দেই তাহলে দেখেন এই লেয়ারটা সিলেক্ট করবে, এটা রাস্টারাইজ করবে, এখানে দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে এই যে পেন প্রেসার যেটা বলেছিলাম, এই যে ব্রাশগুলোর মধ্যে সবগুলাই পেন প্রেসার সাপোর্ট করবে। ইরেজার টুল নিলে এইখানেও সেম অবস্থা। আবার পেইন্ট বাকেট টুলে জাস্ট ওপাসিটি বাড়াতে কমাতে পারবেন, টলারেন্সটা বাড়াতে কমাতে পারবেন। টলারেন্স বাড়িয়ে কমিয়ে যে দেখা যাচ্ছে আমরা এই জায়গায় যদি পেইন্ট বাকেট টুল নিয়ে অরেঞ্জ কালারটা পেইন্ট করতে চাই তাহলে দেখেন একটা নির্দিষ্ট জায়গায় পেইন্ট হলো। তো এখানে টলারেন্সটা আমি যদি 50 করে দিই, টলারেন্সটা যদি আমি 80 করে দিই, আবার যদি এই সেম জায়গায় ক্লিক করি তো দেখেন ও অনেক বেশি এরিয়া জুড়ে ওই অরেঞ্জ কালারটা পেইন্ট করে দিতে পারছে, কারণ টলারেন্সটা এখানে বাড়াই দিলাম, সেহেতু তার আশপাশের যে পিক্সেলগুলো ওগুলো সে আরও বেশি রিকগনাইজ করে এখান থেকে পেইন্ট করে দিল। টলারেন্স অপশনটা অনেক টুলে পাবেন আপনারা। এখান থেকে আমি কন্ট্রোল জেড চেপে আবার আগের পজিশনে চলে যাই। বাকি টুলগুলোর জন্য এখানে বিভিন্ন অপশন চলে আসবে। তো এখান থেকে ব্লার টুলের জন্য আপনারা এখান থেকে আবার যেই সেম ব্যাপার, সাইজ এবং হার্ডনেস কমাতে পারবেন, এখান থেকে বিভিন্ন ব্রাশের যে প্রিসেট এগুলো সিলেক্ট করতে পারবেন। এরপর ব্লেন্ড মোডটাও চেঞ্জ করতে পারবেন এবং স্ট্রেংথ যেটা আর কি হার্ডনেসের মতো, এটা স্ট্রেংথ হিসেবে এখানে যখন এটা ব্লার টুল সিলেক্ট করছি তো আমরা এখান থেকে যদি আমরা স্ট্রেংথটা বাড়াই দিই, যদি 100% করে রাখি, এখানে দেখেন এটা যে ব্লারের ক্যাপাবিলিটি, ব্লার করা, তার যে লেয়ারের ওপর আমরা ব্লার ক্লিক করে ড্র্যাগ করতেছি, এটা ইজিলি বেশি ব্লার হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমি আবার 20% 10% করি তাহলে এখানে অনেকবার ড্র্যাগ করার পরও অল্প ব্লার হচ্ছে। এটা হচ্ছে স্ট্রেংথের কাজ। ব্লার টুল, স্পঞ্জ টুল এগুলোর মধ্যেও সেম যেই আপনারা অপশনগুলো পাচ্ছেন, মানে অপশন বারে প্রায় মোটামুটি সেম অপশনই আসছে। তো এখান থেকে আরেকটা টুল দেখাই দিই, এখান থেকে বার্ন টুলটাতে আমাদের কি কাজ, যে সে একটা এরিয়া দেখবে ওইখানে ব্ল্যাক হাইলাইটস যদি সিলেক্ট করা থাকে তাহলে সে এরিয়াটা খুঁজবে, যে মানে ওই পিক্সেলগুলো খুঁজবে যেগুলো বেশি উজ্জ্বল, ওই পিক্সেলগুলো সে বার্ন করবে বা ডার্ক করে দিবে। তো এখান থেকে যদি আমি হাইলাইট না সিলেক্ট করে শ্যাডো সিলেক্ট করে দিই তাহলে সে ডার্ক এরিয়াগুলোর উপর বেশি কাজ করবে। যেমন দেখেন এখানে এই ডার্ক এরিয়াগুলোর উপর বেশি কাজ করতেছে। এখানে যে আপনার উজ্জ্বল যে জায়গাটা, বেশি ব্রাইট যে জায়গাটা, ওইটার উপরে কম কাজ করতেছে, কিন্তু ডার্ক এরিয়াগুলোতে
খুব বেশি ডার্ক করে ফেলতেছে। এখানে আমি ক্লিক করলাম, অল্প করলো, কিন্তু এই জায়গায় আমি ক্লিক করলাম, একদম ডার্ক করে ফেললো। তো এখান থেকে শ্যাডো সিলেক্ট করে ওই যে ব্ল্যাক এরিয়াটা ওইটাতে পেইন্ট করলে বেশি বার্ন করবে, আবার হাইলাইট সিলেক্ট করে হাইলাইট এরিয়াতে বেশি বার্ন করবে আর কি। তো এখান থেকে আপনারা রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারবেন। এক্সপোজার দিলে এখানে আমি যদি 100% এক্সপোজ করে দিই এটাকে, তাহলে দেখেন এটার আর কি ক্যাপাবিলিটি বেড়ে যাচ্ছে, শ্যাডোজটা আরও বেশি এক ক্লিকে আর কি ডার্ক হয়ে যাচ্ছে শ্যাডোজগুলো। দেখেন শুধু যেখানে যেখানে ব্ল্যাক পিক্সেল পাচ্ছে ওইটাকেই আমি এই পাখির উপরে পেইন্ট করার পরেও কিন্তু বেশি ব্ল্যাক হচ্ছে না, যেখানে যেখানে ব্ল্যাক পিক্সেলগুলো ছিল ওগুলাকে ব্ল্যাক করতেছে বেশি। বুঝতে পারছেন এটা? অপশন 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 প্যানেলে এইগুলো আসবে। এরপর আসি পেইন্ট টুল। পেইন্ট টুলটাকে সিলেক্ট করলে এখানে বিভিন্ন অপশন পাবেন। এখান থেকে পেনের বিভিন্ন প্রিসেট এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনারা যদি কাস্টম প্রিসেট লোড করতে চান তাহলে। আবার এখান থেকে পাথ এবং শেপ দুইটা আর কি পাবেন, অপশন পাবেন। দিয়ে শেপে ক্লিক করলে এখানে ফিল এবং স্ট্রোক কালার দিয়ে দিচ্ছে আপনাদেরকে। তো দেখেন যদি আমরা এখানে ক্লিক করে একটা শেপ নিতে চাই, ভেক্টর একটা শেপ নিতে চাই, তাহলে এখান থেকে আমরা পেইন্ট টুল দিয়ে নিতে পারবো। এবং এইটার যেহেতু ফিল কালার অরেঞ্জ ছিল এবং স্ট্রোক কালার ব্ল্যাক ছিল, সেহেতু এখানে ব্ল্যাক একটা স্ট্রোক চলে আসছে। আচ্ছা, এখানে ব্ল্যাক একটা স্ট্রোক চলে আসছে এবং ফিল কালার আসছে কি পাইছি কি আমরা, ফিল কালারটা হচ্ছে অরেঞ্জ, যেহেতু এখানে সব কিছু সিলেক্ট করে দেওয়া ছিল। তো এখান থেকে আপনারা আবার চেঞ্জ করতে পারবেন। এই যে এই লেয়ার থেকে আমি এখান থেকে যে কোনো কালার নিয়ে এটাকে কালার চেঞ্জ করে নিতে পারবো। স্ট্রোক কালারটাও সেম, এখান থেকে স্ট্রোক যে কোনো কালার নিয়ে আমরা স্ট্রোক কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। স্ট্রোকের সাইজটা হচ্ছে 1 পিক্সেল দেওয়া আছে, এটাকে আমরা স্ট্রোক সাইজ এখান থেকে অপশন প্যানেল থেকে বাড়িয়ে এভাবে এন্টার চাপলেই নতুন আরেকটা মোটা স্ট্রোক চলে আসছে 31 পিক্সেলের। তো স্ট্রোকের যে অপশনটা, যেমন আমরা যদি এভাবে একটা সলিড স্ট্রোক না নিতে চাই, ডট ড্যাশড একটা স্ট্রোক নিতে চাই, তাহলে এভাবে বিভিন্ন অপশন থেকে স্ট্রোকের বিভিন্ন অপশন থেকে এভাবে স্ট্রোকটা নিতে পারবো। স্ট্রোকের যে ক্যাপসগুলা এগুলা যদি আমরা রাউন্ডেড না নিয়ে এভাবে নিতে চাই, দেখেন রাউন্ডেড থেকে আমাদের রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল আর কি, স্কোয়ার হয়ে গেল। তো এইখানে বিভিন্ন অপশন আসবে। এখন স্ট্রোকটা হচ্ছে একদম মাঝ বরাবর আছে। আমরা যদি এই স্ট্রোকটা সেফের বাইরে নিতে চাই তাহলে এখান থেকে, না ভিতরে নিতে চাই তাহলে এটা এই ইনসাইডটা সিলেক্ট করবো, আবার যদি বাইরে নিতে চাই তাহলে এখান থেকে আউটসাইড সিলেক্ট করবো। কর্নার্স, এই যে এই হার্ড এজ যে কর্নার্সগুলো, এই যে এখান থেকে দেখেন এটাকে একদম টাইট একটা কর্নার। তো এখান থেকে আমরা যদি কর্নারটাকে স্মুথ করে দিই তাহলে দেখেন এখানে কর্নারটা স্মুথ হয়ে গেল। অথবা এই অপশনটাও আমরা সিলেক্ট করতে পারি। অলরাইট, এরপর আসি উইডথ এবং হাইটে। এটা তো আমাদের শেপ, তো শেপটার উইডথ এবং হাইট হচ্ছে কতটুকু হবে সেটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, এই যে উইডথ এবং হাইট থেকে। অলরাইট, তো এইখান থেকে এই অপশনগুলো পরে দেখলেও হবে, সমস্যা নাই। এরপর আসি টাইপ টুলে। টাইপ টুলে আসার পর হরিজন্টাল টাইপ টুল যদি আমরা সিলেক্ট করি অথবা অন্য যে কোনো টুল সিলেক্ট করলেও আমাদের সেম অপশনগুলো এখানে দেখতে পাচ্ছি। তো টাইপ টুল থেকে আমরা যদি এখানে হরিজন্টাল টাইপ টুল নিয়ে এখানে একটা টেক্সট নেই, এই টেক্সটটা নিলাম, টেক্সটের বিভিন্ন অপশন এখান থেকে চুজ করতে পারবেন। যেমন এখান থেকে ফন্টের নাম চেঞ্জ করতে পারবেন, মানে ফন্টের যেই নেমটা এখান থেকে সিলেক্ট করলে এখানে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেল, ফন্টটা এখান থেকে চেঞ্জ হয়ে গেল। এরপর যদি ফন্টের অন্য কোনো অ্যাসপেক্ট চেঞ্জ করতে চান, যেমন ফন্টের ওয়েটটা চেঞ্জ করতে চাচ্ছেন, যেখানে শুধু এই ফন্টটার জন্য আমাদের রেগুলার যে ওয়েট ওইটাই আছে। তো এখান থেকে আমি রেগুলার পাচ্ছি, বোল্ডও পাচ্ছি, এখান থেকে ফন্টটা মোটা হয়ে যাচ্ছে। আবার যদি আর চিকন চাই আমাদের থিন সিলেক্ট করলাম অথবা লাইট, এখান থেকে আপনার অপশন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনাকে প্যানেল অপশনে যেতে হবে না, অপশন বার থেকেই চেঞ্জ করতে পারবেন। ফন্টের সাইজ এবং শার্পনেস আর কি, কতটুকু এজগুলো কেমন হবে, সফট হবে না শার্প হবে, সবগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ফন্টের অ্যালাইনমেন্ট, কালার সব কিছুই এখানে আছে। তো সব কিছু বলতে বেশ কিছু জিনিস এখানে নাই। অপশন বারটা হচ্ছে শর্টকাট আর কি।
সব প্রত্যেকটা অপশন পেতে চাইলে আপনাদেরকে এই যে প্যানেলে আসতে হবে। এই প্যানেলটা যদি না থাকে তাহলে উইন্ডো থেকে যাবেন, ক্যারেক্টারে ক্লিক করবেন, আপনাদের এই প্যানেলটা চলে আসবে। এরপর আসি সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল, যে দুইটা আছে এই দুইটা আসার পর এখানে দেখেন অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। অ্যাক্টিভ লেয়ার্স যদি আমি সিলেক্ট না করে অল লেয়ার্স করি তাহলে সবগুলো সিলেক্ট হবে। এখান থেকে যদি আমি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। যে কোনো পাথ যদি থাকে ওই লেয়ারে ওই এরিয়ার মধ্যে আমাদের যে শেপগুলা, এই যে সিলেকশন টুলটা এটা সবকিছু সিলেক্ট করে না, ভেক্টর অবজেক্ট যেগুলো ওগুলাই সিলেক্ট করে। তো এখান থেকে আমি যদি সিলেক্ট করে নিয়ে যাই তাহলে পাথটাই যাচ্ছে। আবার যদি অ্যাক্টিভ লেয়ার সিলেক্ট করে এখানে ডিরেক্ট সিলেকশন টুল নেই, ডিরেক্ট সিলেকশন টুল আসার পরও সেম জিনিস থাকতেছে, জাস্ট কি করতেছে এখান থেকে এই পয়েন্টগুলা একটা একটা করে টেনে আমরা বাড়াতে কমাতে বা এদিক ওদিক করতে পারি, কিন্তু এটা এই টুল দিয়ে করা যাচ্ছে না। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, ওইটা দেখাই দিই। ধরেন আমরা একটা শেপ নিচ্ছি এখানে, নতুন লেয়ারে এখানে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিলাম, অথবা রেক্ট্যাঙ্গেল, আচ্ছা এখানে রাইট রেক্ট্যাঙ্গেলে কাজ করবে না, আমাদের এখানে পাথ করে নিতে হবে। পাথ করে নেওয়ার পর টাইপ টুলটা নিলাম। টাইপ টুল নেওয়ার পর দেখেন এই পাথের উপরে এসে আমি যখন টাইপ টুলটা নিয়ে আসতেছি, আমাদের যে টুলের যে এই চেহারা এটাও চেঞ্জ হচ্ছে কিন্তু দেখেন এখানে। তো এখানে এই পাথের উপরে যখন ক্লিক করব তখন দেখেন আমার টেক্সটের অপশনটা চলে আসছে। আমার এই যেখানে টেক্সট চলে আসছে, এটা কালার চেঞ্জ করলে আপনারা দেখতে পাবেন ব্ল্যাক কালার দেওয়া আছে। এখন কালার চেঞ্জ করি, আমি হোয়াইট কালার করি। হোয়াইট কালার দেওয়ার পরে দেখেন পাথের উপরে আমাদের কিছু টেক্সট চলে আসছে। এই এরিয়াতে আমরা এখন টাইপ করে এই এরিয়াতে টেক্সটগুলো থাকবে। তো এটা কি বুঝতে পারছেন আপনি? কোনো দেখা যাচ্ছে আপনার কোনো একটা এরিয়ার উপরে টেক্সট যদি নিতে হয়, যেমন এই পাখিটার উপরে আমরা যদি টেক্সট নিতে চাই, ধরে নেন আমরা পেন টুল দিয়ে এই পাখিটার একটা শেপ নিলাম, এখান থেকে এবার পেন টুল নিয়ে শেপ না এখানে পাত নিতে হবে, পাখিটার উপরে শেপ নিলাম, এই শেপের উপর আমি আমার নাম লিখতে চাচ্ছি। তো এখান থেকে টেক্সট টুল নেব, টেক্সট টুল নেওয়ার পর এই পাথের উপরে ক্লিক করলাম। পাথের উপরে ক্লিক করার পরে পাথটা সেভ করা হয়েছে কি? আচ্ছা, এই পাথটা সিলেক্ট করার পর এখানে আমি টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নেওয়ার পর এখানে ক্লিক করলাম, এই জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার পর যখন টাইপ করব, ধরেন যে মামুন লিখলাম, কালার চেঞ্জ করে দিই। এখন যে কোনো টেক্সট আপনি যখন এই পাথের উপরে ক্লিক করে লিখতে যাবেন, দেখা যাচ্ছে অন্য কোনো কিছু লিখতে গেলে এর মধ্যে আপনার এই ডিরেকশন সিলেকশন টুল দিয়ে আপনার পাথের এরিয়াটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আবার এখানে যদি আমি টেক্সটটা এডিট করি, যে কোনো কিছু লিখতেছি আমি, জাস্ট সহজ বড় হলো একটা যে টেক্সট লিখতেছি, লিখে এই পাথের উপরই থাকছে কিন্তু বাইরে যাচ্ছে না। এখান থেকে আমি ফন্ট আপনার রেগুলার যে টাইপ টুল নিয়ে কাজ করেন আপনারা সব অপশনই এখানে পাচ্ছেন। আমি এখান থেকে ফন্ট বাড়াতে কমাতে পারতেছি, সব কিছু করতে পারতেছি এখান থেকে। আবার দেখা যাচ্ছে আপনার পাতটা একটু বেশি এদিক ওদিক হয়ে গেছে, তো এখান থেকে আপনি টেক্সটটাকে নিচে, এটা তো বাঁকা হয়ে আসে, সেহেতু টেক্সটের নিচেও আনতে পারবেন, বিলোতেও আনতে পারবেন, উপরেও নিতে পারবেন। এটা কিভাবে করবো? এখান থেকে টেক্সট লেয়ারটা সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে আমাদের যেই ক্যারেক্টার প্যানেল, এখানে যাব। এখানে গিয়ে এখানে দেখেন এই অপশনটা যদি আমি বাড়াই কমাই তাহলে টেক্সটটা উপরে যাচ্ছে, আবার যদি কমাই দিই মাইনাসে নিয়ে চলে আসি তাহলে টেক্সটটা নিচে যাচ্ছে।
এভাবে পাথের উপর টাইপ অন এ পাথ এই টুলটা দিয়ে আমরা এভাবে কাজ করতে পারবো। বুঝতে পারছেন তাহলে এখন? ওকে। তো এইটা দেখা যাচ্ছে এইখানে আমাদের এই এরিয়াটা এখানে যদি শেষ হয়ে যায়, আবার যদি দেখাই আপনাকে, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কিন্তু এই এরিয়াটা আছে। এখানে টাইপ করলে আর পাচ্ছি না, এদিকে আসতেছে না। তো এটাকে না মানে ঠিক করার জন্য এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিবেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এরিয়াটা জাস্ট বাড়ায় নিবেন, কমায় নিবেন এভাবে। এরিয়াটা ঠিক করে দিতে পারেন। হ্যাঁ, থেকে যাবে, সমস্যা নাই। এখানে এই যে পাথটা সেভ করে রাখছি না আমি? পাথ প্যানেলে এখানে পাথটা সেভ করে রাখছি যে। আপনাকে সেভ করে নিতে হবে, তাহলে পাথটা থেকে যাবে, না হলে আর ডিলিট হয়ে যাবে। ওকে। তো এইখানে আমরা টেক্সট নিয়ে কাজ করছিলাম দেখে কিন্তু অপশন প্যানেলে আমাদের অপশন বারে কিন্তু টেক্সটের যে অপশনগুলো এগুলো পাইতেছি। তো যেই টুলটা নিয়ে কাজ করবেন নাকি এই অপশনগুলো ওইভাবে পেয়ে যাবেন। ওকে। এইটা গেল হচ্ছে আমাদের অপশন বারের কাজ। তো অপশন বারটাও ব্রিফলি আমরা শিখে ফেললাম কিভাবে অপশন বারে আর কি বিভিন্ন অপশনগুলো আসে এবং ওগুলো নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, এরপর আপনারা কে কে পিসিতে আছেন, কে কে ফোনে আছেন? এখন কি প্র্যাকটিস করবেন না আজকে? 26 জন আমাদের অনলাইনে। তো পাথটা হচ্ছে এখান থেকে যদি আমরা কোনো শেপ বা শেপ টুল থেকে অথবা পেইন্ট টুল থেকে পাথ ক্রিয়েট করতে চাই, তাহলে এখান থেকে পাথ আগে সিলেক্ট করলাম এই যে উপরে অপশন বার থেকে। তারপরে যে কোনো একটা পাথ নিলাম। এখান থেকে আমি একটা পাথ নিয়ে নিছি। নেওয়া হয়ে গেছে আমার পাথ। এরপরে যাব হচ্ছে পাথ প্যানেলে, এইখানে এই যে এই পাথ প্যানেলটা আছে এইখানে। ওকে। পাথ প্যানেলটা এখান থেকে আসার পর যদি না থাকে তাহলে এখান থেকে উইন্ডোতে যাব, যে পাথে সিলেক্ট করবো, এই যে পাথ। উইন্ডোতে গেলে এখানে পাথ চলে আসবে এবং পাথটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়ার্ক পাথ নামে একটা নতুন একটা পাথ আসছে। এটাকে সেভ করার জন্য এই ওয়ার্ক পাথের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে একটা নতুন নাম দিতে বলতেছে, আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ওকে করলাম। এবার পাথটা সেভ হয়ে থাকবে। এখন যদি আমি এই ডকুমেন্টটা সেভ করে এই ডকুমেন্টটা একটা নির্দিষ্ট জায়গায় আমার কম্পিউটারে সেভ করে নিলাম, সেভ করার পর ক্লোজও করে দিলাম। এবার আমি ফটোশপও ক্লোজ করে দিলাম। এরপর আমি যদি আবার ফটোশপটা অন করে, আচ্ছা এটা অন হতে একটু সময়, না না এটা একটা ওয়ালপেপার, আমি জাস্ট নামাই ইউজ করতেছি। আয়রন ম্যান আপনাদের পছন্দ নাকি? না না না, আমি ইলাস্ট্রেশন করি না অত। তো যাই হোক, এখান থেকে আমরা পাথ নিয়ে কথা বলছিলাম। পাথটা যদি আমরা আবার ওপেন করি, আমাদের আগের যে ডকুমেন্টটা ওটা সেভ করছিলাম এই যে এখানে। তো এখান থেকে যদি আমরা ওপেন করি দেখা যাচ্ছে এই যে পাথ প্যানেলে আসলে ওই ওয়ার্ক পাথটা কিন্তু থেকে আছে। এটা কিন্তু আমরা আবার এডিট করতেও পারবো। এখান থেকে জাস্ট সিলেকশন টুল নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখান থেকে আবার এডিট করতেও পারবো, কারণ ওই পাথটা আমরা সেভ করে রাখছিলাম। এভাবে পাথ সেভ করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের শিখাই দিই। দেখা যাচ্ছে আপনার কোনো একটা জায়গা খুব কষ্ট করে সিলেক্ট করলেন, যেমন এইখানে থেকে আমি এই ল্যাসো টুল দিয়ে একটা জায়গা আমরা খুব কষ্ট করে সিলেক্ট করছি, এই জায়গাটা কোনো একটা ফেস। তো এই সিলেকশনটা আমরা সেভও করতে পারবো। এখান থেকে জাস্ট এ করবেন, সিলেক্টে যাবেন, সেভ সিলেকশন, এখানে একটা নাম দিয়ে দিবেন, করলাম। এরপর যদি আমি ডিসিলেক্ট করে দিই আবার, এরপর যদি ওই সিলেকশনটা আনতে চাই আবার, যে ওই সিলেকশনটা আমাদের পছন্দ হয়েছিল, অনেক কষ্ট হয়েছে ওই সিলেকশন আনতে, মানে করতে, তো এখান থেকে সিলেক্ট লেয়ারে লোড সিলেকশন, লোড সিলেকশনে যে যেই নামটা যেই সিলেকশনের নামটা দিয়েছিলাম আমরা ওইটা সিলেক্ট করে এখানে জাস্ট ওকে করব। তো দেখা যাচ্ছে এই সিলেকশনটা ওখানে চলে আসছে। এবার সিলেকশনও সেভ করতে পারবেন আপনারা। না না না, পাথটা থাকবে একটা ফাইলের মধ্যে, ওই ফাইলটা খুলতে হবে। হ্যাঁ, পাথটা থাকবে একটা ফাইলের মধ্যে, শুধু পাথ তো সেভ। হ্যাঁ হ্যাঁ,
ও না, 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 ওইটা আলাদা ফাইলে যাবে না। পাথটা একটা নির্দিষ্ট পিএইচডি ফাইলে থাকবে। .psd অথবা .psb এই ফাইলগুলোতে থাকবে। পাথটা একটা ফাইলের মধ্যে থাকবে। আলাদাভাবে ওটাকে এক্সপোর্ট করা যাবে না। হ্যাঁ। হুম, হুম। আপনি জাস্ট এখানে ফাইলে এডিটে যাবেন, প্রেফারেন্সে যাবেন। প্রেফারেন্সে গিয়ে আমাদের রিসেন্ট ফাইলটা কোথায় ছিল? রিসেন্ট ফাইলটা ফাইল হ্যান্ডেলিং ছিল মেবি, হ্যাঁ। রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্ট এখানে যে আমি 100 করে রাখছি, তো আপনি এখানে জাস্ট 0 করে দিবেন, তাহলে হবে। ওগুলো আর থাকবে না। ওকে করে দিন। আমি দেখাই দিই, আবার 0 করছি তো এখান থেকে জাস্ট আমি এটা সেভ করে নিলাম। এখানে দেখেন আর ফাইল কোনোটাই নাই, কিন্তু আমার রিসেন্ট ফাইল যেগুলো ছিল সব চলে গেছে। তো এখান থেকে কি করবেন, এডিটে যাবেন, প্রেফারেন্স, ফাইল হ্যান্ডেলিং, এই যে এখানে গিয়ে এই যে রিসেন্ট ফাইল লিস্ট যেটা কন্টেন্টস আছে এখানে 0 জাস্ট, এখানে জাস্ট আপনি যদি না দেখতে চান তাহলে 0 করে দিবেন। রিসেন্ট ফাইল থাকা যদিও ভালো, আমি এখানে 100 করে দিলাম। এখানে দেখেন আমার আগের যে ফাইলগুলো এগুলো আর নাই আপাতত, যেগুলো যেহেতু ডিলিট হয়ে গেছে এগুলো আসতেছে না। এখন যদি আমি আরেকটা ফাইল ওপেন করি এখান থেকে, অথবা নতুন একটা ফাইল তৈরি করলাম, এটাকে সেভ করে নিই। কিছু একটা এডিট করে সেভ করতে হবে। এটাকে যদি আমি সেভ করি এখানে, তো এই ফাইলটা আমাদের চলে আসছে, এই যে আগের ফাইলগুলোও চলে আসছে। এইগুলো জাস্ট আসবে না আপনার, ওইখান থেকে জাস্ট 0 করে দিবেন তাহলেই হবে। আপনি এখান থেকে ডিলেটও করতে পারবেন, সমস্যা নাই। একটা একটা করে ডিলেটও করতে পারবেন, যেহেতু অপশন আছে আপনার। এখান থেকে জাস্ট ড্র্যাগ করেছে ইয়া করলেই চলে যায় কিন্তু। আচ্ছা, এই ডিলেটের অপশনটা, ডিলেটের অপশনটা আমি পাচ্ছি না এখানে, আমার এখানে আসতেছে না। না, ডিলেট হয়, আমি দেখছি আর কি, এখানে আসতেছে না কেন, কারণ বুঝতেছি না। এখানে 2021-এ হয়তো এটা নাই। আগে করছি কিন্তু আমি ডিলিট করছি। তারপর আপনি জাস্ট এখান থেকে এডিটে গিয়ে প্রেফারেন্সে গিয়ে ফাইল হ্যান্ডেলিং আর 0। হ্যাঁ, ওকে। আর কারো কোনো প্রশ্ন? আপনি বাসায় প্র্যাকটিস করতে চাইলে তো আর কোনো সমস্যা নাই। আপনি নিজে, নিজে করবেন। কিন্তু আমি এখনো দেখাচ্ছি না, কারণ অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে, হ্যাঁ? লেয়ার মাস্কটা খুব সিম্পল, আচ্ছা আবার দেখাই দিই। তো লেয়ার মাস্কটা হচ্ছে আপনি স্পিকারটা অফ করে দেন, অথবা মাইক্রোফোনটা, হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে আম লেয়ার মাস্কটা আমরা দেখাইছিলাম কিভাবে? যে আপনারা ইচ্ছা করলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করলে একটা নতুন মাস্ক চলে আসে আমাদের লেয়ারে। এই যে সাদা অংশটা দেখছেন এটা হচ্ছে মাস্ক। তো এখান থেকে যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার না নিতে চাই, শুধুমাত্র এই কারেন্ট লেয়ারের উপরে একটা মাস্ক ক্রিয়েট করতে চাই, তাহলে কি করতে হবে? লেয়ারটা সিলেক্ট করতে হবে। লেয়ার সিলেক্ট করে এখানে দেখেন একটা ওই যে জাপানের পতাকার মতো একটা আইকন দেখা যাচ্ছে মাঝখান দিয়ে গোল। তো অ্যাড লেয়ার মাস্ক বাটন হচ্ছে এটা, এটা অ্যাড লেয়ার মাস্ক আইকন। তো এখানে ক্লিক করলে এখানে দেখেন একটা মাস্ক চলে আসছে। মাস্ক চলে আসার পর কি হবে? মাস্কের উপরে থিওরিটা হচ্ছে, মাস্কের উপরে যদি আমি কোনো ব্ল্যাক কালার পেইন্ট করি, এখান থেকে নিয়ে আমি এই জায়গাটাতে ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক নিলাম, এবং এই মাস্কটা সিলেক্ট করে সাদা অংশটা সিলেক্ট করে এইখানে আমি যদি পেইন্ট করি, আচ্ছা এখান থেকে আমার ওপাসিটি বাড়াই দিই এখান থেকে। এই জায়গায় যদি আমি পেইন্ট করি তো দেখা যাচ্ছে এটা এই এরিয়াটা ফাঁকা হয়ে যাচ্ছে, ডিলেট হয়ে যাচ্ছে। আমাদের ব্রাশের যে প্রিসেট এটাও চেঞ্জ করতে হবে। তো এই জায়গা থেকে দেখেন এই এরিয়াটা ফাঁকা হয়ে যাচ্ছে। এর নিচে যদি আরেকটা লেয়ার থাকতো, থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এই নিচে আরেকটা লেয়ার থাকলে আমরা মাঝখান দিয়ে ওই লেয়ারের কালারটা দেখতে পাইতাম, কারণ এই মাস্কের উপরে আমরা ব্ল্যাক পেইন্ট করছি এবং ফটোশপ কি করতেছে, ওই ব্ল্যাক অংশগুলো দেখাচ্ছে না আমাদেরকে, ফটোশপ দেখতে পাচ্ছে না, আমাদেরকেও দেখাচ্ছে না। আমরা যদি এখানে আবার হোয়াইট পেইন্ট করি এই ব্ল্যাক অংশটার উপরে, বুঝতে পারেন নাই?
মাস্কের ব্যাপারটা কি? মাস্ক যখন আপনারা দেখা যাচ্ছে মুখে একটা মাস্ক পরলেন, মাস্কটা আ ওই মুখের ওই জায়গাটা ঢেকে দিল। তো ওইখান থেকে দেখা যাচ্ছে আপনার আ উম ঠোঁটের এরিয়াটা আপনি একটা আ ফুটা করতে চাচ্ছেন। ওই জায়গাটাতে আপনি জাস্ট ব্লাক পেইন্ট করে দিলেন। আপনি একটা মাস্ক পরলেন এইখানে, আমি জাস্ট নতুন আরেকটা মাস্ক নেই। এই এরিয়ার উপরে ধরে নেই এটা আপনার ফেইস। এই ছবিটা আপনার ফেইস। আমি জাস্ট আরেকটা ছবি নিয়ে আসি। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরে নেন এইটা হচ্ছে আপনি। এখানে আপনি কি করলেন? একটা মাস্ক নিয়ে আসলেন। এই যে এই রেক্টেঙ্গেল থেকে আমরা একটা মাস্ক নিয়ে নিলাম। এই জায়গাতে আপনি মাস্ক পরলেন। আচ্ছা এখানে পাথ করা আছে। পাথটাকে সেভ করতে হবে। অলরাইট? তো এইখানে আপনার মুখের উপর একটা মাস্ক পরালাম। তো আপনি এখন খাবেন কি? জুস। জুস খাওয়ার জন্য আপনার মাস্কের এই মাঝখান দিয়ে একটা ফুটা করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট একটা আ লেয়ার মাস্ক ইউজ করলাম। মাস্ক ইউজ করার পর এই জায়গাটাতে একটা ব্ল্যাক পেইন্ট করলাম। এই জায়গাটাতে ব্ল্যাক পেইন্ট করলাম। তো দেখেন ওই ব্ল্যাকের জায়গাটা আমার ফটোশপ কি করতেছে? ডিলিট করে দিচ্ছে বা ইরেজ করে দিচ্ছে। কারণ সে ওই মাস্কের উপরে দেখতে পাচ্ছে এখানে একটা ব্ল্যাক ডট আছে। অথবা এখানে এখানে সে দেখতে পাচ্ছে যে এই জায়গাতে ব্ল্যাক কালার পেইন্ট করা হচ্ছে মাস্কের উপরে। তো ফটোশপ ওই জায়গাটুকু উম ট্রান্সপারেন্ট করে দিয়ে নিচের যে লেয়ারটা সেটা দেখাচ্ছে। এই লেয়ারে ছবিটা আছে এবং এখানে আপনার মাস্কটা আছে। তো মাস্কটা দিয়ে সে নিচটা দেখাতে পারছে যে এই জায়গাটাতে আমার ব্ল্যাক পেইন্ট করা আছে। সেহেতু এটা দেখাচ্ছি আমি। বুঝতে পারছেন কি? আবার বলব। আচ্ছা, আবার বলি, এইটা আমি ডিলিট করে দিলাম। এই শেপটাও ডিলিট করে দিলাম। এই ইমেজটা আমার দরকার হয়েছে কি যে মাস্ক দিয়ে আমরা কি করব? এই যে এই সাদা অংশগুলা এগুলো ডিলিট করতে চাচ্ছি। তার ব্যাকগ্রাউন্ডটা আমরা মাস্কিং করব। তো এখান থেকে আমরা একটা মাস্ক নিলাম। অ্যাড নিউ মাস্ক লেয়ারে ক্লিক করে মাস্ক চলে আসলো। এই মাস্কের উপরে এখন আমি ব্ল্যাক পেইন্ট করতে থাকবো। এই দেখেন। মাস্কের উপরে পেইন্ট করতেছি আমি, ছবির উপরে না কিন্তু মাস্কটা সিলেক্ট হয়ে আছে। তো ব্ল্যাক পেইন্ট করার ফলে দেখেন আস্তে আস্তে তার ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। কারণ ফটোশপ কি বুঝতে পারতেছে যে এইখান থেকে আমাকে ব্ল্যাক পেইন্ট করা হচ্ছে, সেহেতু আমি এই অংশগুলো দেখাবো না। ব্ল্যাকের অংশগুলো আমি দেখাবো না ওই ইমেজের উপর থেকে। এখান থেকে জাস্ট আপনারা এভাবে ব্রাশ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারবেন। বুঝতে পারতেছেন? ব্ল্যাক ছাড়া অন্য কালার পেইন্ট করলে সে ট্রান্সপারেন্সি হিসেবে সে নিবে ওখানে, হ্যাঁ? ধরেন আচ্ছা ভালো কোয়েশ্চেন করছেন। তো এইখানে যদি আমি যেকোনো কালারে কিন্তু শেড থাকে, হুম? তো এইখানে যদি আমি এই কালারটা নেই, এই যে এই এই কালারটা সিলেক্ট করলাম। এই কালারটা সিলেক্ট করার পরে আচ্ছা দাঁড়ান আমাকে কেউ মেসেজ করতেছে, আমি একটু দেখাই দিই। তো এখানে কোন কালারটা নিয়েছিলাম? এই যে এই রেড কালারটা। রেড কালারটা যদি এখানে পেইন্ট করি, তো দেখেন পুরোটা এই যে হোয়াইট কালারটা কিন্তু ফটোশপ পুরোটা নিয়ে যাচ্ছে না। একটা ট্রান্সপারেন্ট একটা লেয়ার রেখে দিচ্ছে। কারণটা কি? ওই যে লাল কালারটা নিলাম আমরা, লাল কালারের মধ্যে কিন্তু পুরোটা লাল ছিল না। কিছুটা ব্লাক থেকে যায়। কিছুটা এই যে 85% আমাদের যে শ্যাডো এটা থেকে যায়, হ্যাঁ? তো এখান থেকে লালের মধ্যে 85% শ্যাডো থেকে গেছিল। ওই 85% এই কালারের মধ্যে পাইছে ফটোশপ, যে 85% ব্লাক এর মধ্যে এই কালারটার মধ্যে আছে। সেহেতু সে কি করছে? 85% এরিয়া সে ট্রান্সপারেন্ট করে দিছে। বাকিটা সে ওই যে এই সাদা কালারটা ব্যাকগ্রাউন্ডটা ওইটা রেখে দিছে।
তো এইখান থেকে যদি আমি এই কালারটা আরেকটু ডার্ক করে নিই, এই শ্যাডো এরিয়াটা যদি আমার সরি এই যে 98% যে শ্যাডো এরিয়াটা এটা যদি থেকে যায়, আচ্ছা এটা সরি এটা ব্ল্যাক না, এটা ব্রাইটনেস, হ্যাঁ ব্রাইটনেসটা হচ্ছে 35%। তাহলে আমার যেই ডার্ক এরিয়াটা সেটা কতটুকু হচ্ছে, ডার্ক এরিয়াটা হচ্ছে 65%। তো এই কালারটার মধ্যে 65% ডার্ক। সো ফটোশপ কি করতেছে, ওই 65% সে ডিলিট করে দিল। যে ডার্ক এরিয়াটা পাচ্ছে, মানে যে ডার্ক কালারটা, ওইটা ডিলিট হচ্ছে, বাকিটা থেকে যাচ্ছে। তো এখান থেকে 100% যদি ব্ল্যাক নিই আমি, এখান থেকে যদি 100% ব্ল্যাক নিই, যেমন এখানে ব্রাইটনেস কিন্তু জিরো, হ্যাঁ বিতে ব্রাইটনেস জিরো এবং ডার্ক কালারের পিক্সেলটা 100%। সো এখান থেকে ফটোশপ কি করবে, পুরোটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছে, যেখানে আমি ব্ল্যাক পেইন্ট করছি সেটা পুরোটা ডিলিট করে দিচ্ছে। মাস্কিংয়ের যেই মেইন থিওরি ওটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, অন্য কালার তো মাস্কিংয়ে ইউজ করে না। আপনি যেহেতু প্রশ্ন করলেন সেহেতু বুঝে যাচ্ছেন যে এখন কীভাবে মাস্কটা কাজ করে। 100% ব্ল্যাক পেলে 100% ডিলেট, যেখানে ব্ল্যাকের এরিয়াটা কম পাবে যে কালারে। হোয়াইট নিলে তো পুরোটাই মানে ব্রাইট আর কি, হ্যাঁ ব্রাইটনেস 100%। এখানে দেখা যাচ্ছে এই হোয়াইট কালারটা নিলাম, এখন পুরোটাই 100% হোয়াইট। এখানে তো ফটোশপ আর কোনো ডার্ক কালার দেখতে পাচ্ছে না, সেহেতু এখানে যদি আমি পেইন্ট করি তাহলে এখানে আগে ব্ল্যাক ছিল, তাহলে সব রিভিল হয়ে যাবে, আগের অবস্থায় চলে আসবে। হ্যাঁ, ইনভার্স করার সময়, আচ্ছা আমরা এখান থেকে মানে ওই যে সিলেকশন ইনভার্স করার সময়, তাই তো? তো এখান থেকে আপনারা সিলেক্ট করার সময় ধরে নিলাম যে অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই কোনটা, হ্যাঁ সেটা তো আপনি পারফেকশন আনার জন্য বিভিন্নভাবে অ্যাডজাস্ট করবেনই। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করি, আগে অবজেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে পার্সনটাকে সিলেক্ট করলাম, ওনার একটা রাফ সিলেকশন চলে আসছে। যদি আমরা প্রফেশনালি কাজ করতে যেতাম তাহলে এইসব সিলেকশন টুল নিয়ে কাজ করব না, গেলে আমাদের বিভিন্ন ধরনের যে এইজগুলা এগুলো ভালোভাবে আসবে না। তো এখান থেকে জাস্ট আমি অবজেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করলাম। এরপর আরেক ভাইয়ের প্রশ্ন ছিল হচ্ছে ইনভার্স করব কিভাবে। ইনভার্স করার জন্য এখান থেকে আপনারা এই সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করবেন। ইনভার্সে ক্লিক করলে আমরা সিলেক্ট করেছিলাম শুধু ইনার ফেসটা, কিন্তু এখন সিলেক্ট হয়েছে কি ওনার ফেস বাদে যা আছে সবগুলো সিলেক্ট হয়েছে, কারণ ইনভার্স করলাম। এখন যদি আমি এখানে সিলেকশন এরিয়াটা কোনটা, আমাদের সিলেকশন এরিয়াটা হচ্ছে ওনার ফেস বাদে বাকিটুকু। এখন যদি এখানে মাস্কে ক্লিক করেন তাহলে দেখবেন যে আমরা সিলেকশনের মধ্যে যা রেখেছিলাম, আমাদের সিলেকশনের মধ্যে যা রেখেছিলাম সেইটুকু হোয়াইট হয়ে গেছে। বাকি যে আনসিলেক্টেড এরিয়াটা ওনার ফেসটা, ওইটা কি হয়েছে, ওইটা হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে এই মাস্কে ক্লিক করার ফলে। তো এইখান থেকে যদি আমি আবার আনডু করি এবং এই এরিয়াটা সিলেক্ট করি, আবার ওনার ফেসটা যদি আবার সিলেক্ট করি, এখন কিন্তু ওনার ফেসটা সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি মাস্কে ক্লিক করি, আমার সিলেকশনের মধ্যে কাজ করব, তো আমরা মানে ফটোশপ বুঝে যে আপনি সিলেক্ট করেছেন একটা এরিয়া, মানে ওর মধ্যেই আপনি কাজ করবেন, সেহেতু ফটোশপ কি করবে ওই এরিয়াটা আপনাকে দেখাবে। তো এখানে যদি মাস্কে ক্লিক করি তাহলে ওনার ফেসটাই আপনাকে দেখাচ্ছে। হুম, এটা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? ইনভার্স, ইনভার্সের ব্যাপারটা মাস্কে কিন্তু পেইন্ট করি নাই, ফটোশপ অটোমেটিকই পেইন্ট করছে, পেইন্ট কিন্তু ফটোশপ অটোমেটিক করছে। আচ্ছা আবার বলি, এখানে আমি কন্ট্রোল জেড চাপলাম, আগের এরিয়া আসলো, এই ছবিটাতে আমরা ওনার ফেসটাকে সিলেক্ট করলাম। ফটোশপ এখন কি বুঝতে পারতেছে যে আপনি যেহেতু ওনার ফেসটা সিলেক্ট করছেন, আপনি ওনার ফেসের মধ্যে কাজ করতে চাচ্ছেন। তো তো ফটোশপ কি করবে, এখন আপনি যদি মাস্কে ক্লিক করেন তাহলে আপনাকে ওনার ফেসটা এনে দিচ্ছে। তো কেন, কারণ আপনি সিলেক্ট করছিলেন
উনার হচ্ছে ফেস। এখন যদি আপনি সিলেকশনটা ইনভার্স করেন, কন্ট্রোল শিফট আই যদি চাপি আমি, তাহলে সিলেকশনটা ইনভার্স হলো, বাকি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো। এখন ফটোশপ কি বুঝতে পারতেছে, যেহেতু আপনি অন্য ইনভার্স করে ফেলছেন, বাকি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফেলছেন, আপনার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো ফটোশপ কি করবে, মাস্কে ক্লিক করলে বাকিটাতে আপনাকে দেখাবে, ফেসটা ডিলিট করে দিচ্ছে সে। মানে এইভাবে। হুম, হুম। এটাকেই যদি আপনি আবার ইনভার্স করতে চান, ফটোশপে যে অ্যাকশন, যে আপনাকে সিলেকশন এরিয়াটা দেখাচ্ছে, বাকিটুকু ডিলিট করে দিচ্ছে, এটাকে ইনভার্স করতে চাইলে এখানে অল্টার ক্লিক করতে হবে জাস্ট। এখানে জাস্ট আমি আবার ফটোশপের অ্যাকশনকে যদি আপনি ইনভার্স করতে চান, যদি দেখা যাচ্ছে আমি ফেসটা সিলেক্ট করলাম, এখান থেকে অল্টার চেপে আহ, ইয়াটা আপনার হচ্ছে সিলেকশনটা ইনভার্স না করে অল্টার চেপে মাস্কে ক্লিক করলাম, তাহলে দেখেন ফটোশপ, আমরা সিলেক্ট করেছিলাম ফেস, কিন্তু ফটোশপ দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড। কিন্তু অল্টার চেপে যদি নর্মাল ভাবে সিলেক্ট করি, তাহলে ফটোশপ দেখাচ্ছে ফেস, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছে। আচ্ছা, এরপর আমাদের পরিমল ভাইয়া মনে হয় এই জানতে চাইছিলেন যে কিভাবে এই যে এইজ গুলাতে কাজ করব। তো এইখান থেকে অ্যাডজাস্ট করব বলতে, আচ্ছা বুঝতে পারছি। তো অ্যাডজাস্ট বা সেভ করবেন কিভাবে, এখান থেকে আপনি যদি এই ছবিটা দেখা যাচ্ছে আপনার দরকার হয়েছে এই ফেসটা, আপনি এখন ইউজ করবেন শুধু এই ফেসটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে, হ্যাঁ তাই তো নাকি? আচ্ছা, তো এখান থেকে আপনি জাস্ট লেয়ারে ক্লিক করবেন, এই যে মাস্কের উপরে ক্লিক করবেন, অ্যাপ্লাই লেয়ার মাস্ক, এটা এই লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে দিলে এই ছবিটা কিন্তু একটা সিঙ্গেল ছবি হিসেবে চলে আসলো। আপনার মাস্কটা নাই, আপনি এটাকে জাস্ট রাইট ক্লিক করবেন, এক্সপোর্ট অ্যাজ বা কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি করে দিবেন। তো আমরা যদি এখন ডেস্কটপে যাই, তাহলে দেখতে পাবেন যে ওইখানে আমাদের যে ফেসটা ওটা চলে আসছে, এই যে ফেসটা, এই যে শুধু ফেসটা আমাদের চলে আসছে, বাকিটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা এটা বলতে চাচ্ছিলেন কি? আচ্ছা, আচ্ছা, ওকে। তো জাস্ট এক্সপোর্ট করে নিবেন। অ্যাপ্লাই লেয়ার মাস্কে ক্লিক করে আমি আবার দেখাই দিই। এখানে মাস্ক পাইছি আমরা। মাস্ক পেয়ে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ওইটা মাস্কটা অ্যাড হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এখানে জাস্ট রাইট ক্লিক করে কুইক এক্সপোর্ট এস পিএনজি, আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন আপনি, সেভ। ওকে, এই তো। হ্যাঁ, হবে। এখান থেকে আপনি সেভ অ্যাজ এ ক্লিক করেন। সেভ অ্যাজ এ ক্লিক করে আপনার পিএইচডি ফাইলে সেভ করে নেন, থেকে যাবে ওইটা। ওকে। এটা দেখতে হবে, আমার 2019 সেট আপ দেওয়া আছে, আমি দেখি। টাকার তো কথা। ওপেন হোক, আমি দেখছি। আচ্ছা, দেখি আমি, ওপেন হচ্ছে ফটোশপটা। ওপেন হলে দেখাচ্ছে। না, অবজেক্ট সিলেকশন টুলটা 19-এ নাই। 21 ইউজ করতে হবে আপনাকে যদি অবজেক্ট সিলেকশন টুল নিতে চান। 21 হচ্ছে না অন, হওয়ার তো কথা।
আপনি আ দেখান তো আপনার প্রেজেন্ট করেন দেখি কি অবস্থা? ইনস্টলই হচ্ছে না? ২১? দেখি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতেছেন কি? দেখতে পাচ্ছি না তো আমি। হ্যাঁ, হ্যাঁ পাইছি। ওকে। আ এখন ওই আপনার কাছে কি ডাউনলোডেড ফাইলটা আছে? ওইটা এখন ফটোশপে এটা ক্লোজ করে দেন। এই ফটোশপটা ক্লোজ করে দেন। লাগতে পারে, অনেকের ইউজ করতে হতে পারে। হয়তো আপনার উইন্ডোজটা আপগ্রেড দিতে হতে পারে। আ যেহেতু ইনস্টল হচ্ছে না ২১ টা তো। ২১ এ অনেক কিছু অনেক নতুন ভার্সন আসছে। মানে অনেক টুলগুলা নতুন, নতুন আসছে। ওই যে আপনার উইন্ডোজ দিতে হবে, আপডেট দিতে হবে। হ্যাঁ, উইন্ডোজ আপডেট দিয়ে দেন। উইন্ডোজ আপডেট দিতে হলে আপনাকে ইয়াতে যান, আপনি গুগলে মাইক্রোসফট টাইপ করেন। পারবেন কি নাকি বলে দিব? আচ্ছা, আচ্ছা। সমস্যা নাই তাহলে। করে নিয়েন আপনি। ওকে, তো এরপর আর কে কি বলতে চাচ্ছেন বলতে পারেন, সমস্যা নাই। আছি আরো ১০-১৫ মিনিট। জি, হ্যাঁ, রেকর্ড অলরেডি হচ্ছে। এই রেকর্ডটা চলে আসবে। না, এটাই দিয়ে দিব। পোর্টফোলিও, ফ্রি পোর্টফোলিও আপনার এক্সটার্নাল পোর্টফোলিও যেগুলো Behance এ ক্রিয়েট করতে পারেন, Dribbble এ ক্রিয়েট করতে পারেন। কিন্তু Dribbble এ তো আবার ইনভাইটেশন লাগবে। আ আ এবার মানে পার্সোনালি ক্রিয়েট করতে গেলে weebly.com আছে, wix.com আছে। Weebly তে ট্রাই করতে পারেন আপনারা। Weebly তে ফ্রি।
ডোমেনটাও ফ্রি আপনাদের জন্য, হোস্টিংও ফ্রি, সবকিছু ফ্রি। বিল্ডারও মোটামুটি ভালোই। অথবা যদি ডোমেন হোস্টিং থাকে তাহলে তো ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন, যদি জেনে থাকেন ওয়ার্ডপ্রেসের কাজ। ওইটা প্রফেশনাল হবে একদম। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে জাস্ট আপনাদের যে কাজগুলো করছেন আপনারা ইমেজগুলো ক্রিয়েট করবেন। মানে থ্রু দ্য প্রসেস। তো ওইগুলা আরকি ও মানে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্যে। ফ্লিকার ট্রাই করতে পারেন। ফ্লিকারও অনেক ভালো। ইজিলি লোড হয় আরকি। অনেক ফাস্ট। মার্কেট প্লেস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের কি? সমস্যা নাই, অ্যান্সার করা যাবে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। গিগ খুব বেশি রিপিট করা যাবে না। বেশি রিপিটেড হইলে ওই গিগটা আবার ভালো হয় না। দেখা যাচ্ছে মানে র‍্যাংক করার জন্য আপনারা মনে করতেছেন যে কয়েকবার এক কিওয়ার্ড অনেকবার দিলে হয়তো বেশি ভালো হবে। কিন্তু এটা দিতে হয় না। আ আপনার গ্যাঞ্জাম লেগে যায় একটার সাথে আরেকটা। বেশি ট্রাফিক বেশি করার দরকার নেই। আ গিগের যেই ডেসক্রিপশন এটা মিনিংফুল দিবেন আরকি। এক কিওয়ার্ড বেশি রিপিট করার দরকার নাই। আর আগে সার্চ করবেন। গিগ ক্রিয়েট করার জন্য আগে এই Fiverr এই আগে সার্চ করবেন। আপনারা যেই কিওয়ার্ডটা দিয়ে আরকি আপনাদের যে সার্ভিসটা, ওই সার্ভিসের একটা মেইন কিওয়ার্ড সিলেক্ট করে আগে সার্চ করবেন। তো এখানে কিছু সাজেশন দিবে আপনাদেরকে। নতুন কিওয়ার্ডের জন্যে আ নতুন কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। ওই কিওয়ার্ডগুলো এড করবেন আপনাদের ডেসক্রিপশনে। আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। Fiverr তে কতদিন থেকে লগইন করিনি আমি। হ্যাঁ? বেটার। Fiverr এ নতুনদের জন্য এখন খুব প্যারা। হয় না। নতুনরা Fiverr এ গিয়ে অনেক দিন সময় লেগে যায়। আবার আছে বিভিন্ন ট্রিক আছে। শেখাবো আমরা আস্তে, আস্তে কাজ-টাজ এগুলা শিখুক লোকজন। কয়েকটা ট্রিক তো অবশ্যই আছে। তো এখান থেকে আমরা যদি লিখি যে গ্রাফিক্স ডিজাইন বা লোগো ডিজাইন লিখি। লোগো ডিজাইন লেখার পর এখানে দেখেন এই যে সাজেস্টেড কিওয়ার্ড যেগুলো আসছে, এগুলো আপনারা আপনাদের ডেসক্রিপশনে ইউজ করবেন। তাহলে দেখবেন যে গিগের র‍্যাংকটা ইজিলি বাড়তেছে। গিগের যেই ইমপ্রেশন এটা বাড়তেছে অনেক। আর তাছাড়া আপনারা যেই ভালো, ভালো গিগ যেগুলো আছে, এরা কি কিওয়ার্ড ইউজ করছে এটাও দেখবেন। নিচে এসে এদের কিওয়ার্ডগুলো দেখবেন যে কোনগুলো দিয়ে র‍্যাংক করতেছে এখন। এগুলো বেশি। হ্যাঁ, হ্যাঁ। সাজেস্টেড গুলো ইউজ করলে সবচেয়ে ভালো। সাজেস্টেড গুলো ইউজ করলে সবচেয়ে ভালো। আর গিগের র‍্যাংক বাড়ানোর জন্যই যেমন এই যে সেভ টু গিগ লাভ এর যে এই ব্যাপারটা, এইটা সোশ্যাল মিডিয়া থেকে এক্সচেঞ্জ করে নিতে হয়। আর তারপরে আবার আপনার না, 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 করে, এফেক্ট করে। এটা Fiverr যখন হ্যাঁ, হ্যাঁ, এইগুলোতে জাস্ট একটু টাইম স্পেন্ড করবেন। আপনাদের আ বিভিন্ন জায়গায় এই যে আপনার ইয়াগুলা, আপনার যে Fiverr এর যে লিঙ্কটা, এটাকে শর্ট করে বিভিন্ন জায়গায় পোস্ট করবেন। তারপরে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। কিছু স্প্যামিং করা যাবে না কিন্তু। স্প্যামিং করলে Fiverr আবার ধরে দিবে। তো স্প্যামিং করা ভালো না। তো এখান থেকে এই লিঙ্কগুলা শেয়ার করা অনেক আ উপকারী। আবার যেহেতু আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করছি, এখানে ওই যে Pinterest এর যে মার্কেটিংটা, Pinterest মার্কেটিংটা ভালোভাবে শিখতে হবে আপনাদের। একটা Pinterest মার্কেটিং এর কোর্স আনবো কিনা এটা চিন্তা করতেছি দেখি। Pinterest মার্কেটিংটা খুব ইফেক্টিভ, হ্যাঁ? এটাকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে। হালকা একটু টাচ দিব। এটা তো আরকি গ্রাফিক্স এর কোর্স। মার্কেটিং এর কোর্স আলাদা হয়।
ডিজিটাল মার্কেটিং এর কোর্স যখন যদি আপনারা করতে চান বা আপনাদের যেহেতু ফ্রিতেই আছে আপাতত, ওইটা থেকে আপনারা অনেক উপকার পাবেন। এই Fiverr এর মার্কেটিংটাই আসল। আপনার গিগের যখন ইমপ্রেশন দেখা যাচ্ছে, অনেকের গিগের ইমপ্রেশন দেখলাম ৪,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০। হ্যাঁ, অনেকের অর্ডার নাই, আবার অনেকে কাজ করে শেষ করতে পারতেছে না। তো এইটা Fiverr এর একটা নতুন অ্যালগরিদমের সমস্যা। ওদের অ্যালগরিদমটা কেমনে কাজ করে, ওই মানে আমরা সবাই কিন্তু বুঝতে পারি না। এদিক দিয়ে Upwork কিন্তু খুব নতুন যারা আছে, Upwork হচ্ছে নতুনদেরকে খুব অগ্রাধিকার দেয়। না, না, না। Upwork Upwork এর নতুন অ্যালগরিদম হচ্ছে আপনাদের নিউদেরকে খুব বেশি প্রাধান্য দেয় ওরা। নিউদেরকে ওরা খুব বেশি প্রাধান্য দেয়। আপনারা যখনই দেখে Upwork এর যে কোনো সময় যদি ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা জব পোস্ট করে দেখেন, তাহলে দেখবেন যে উপরের দিকে যেই অ্যাপ্লিক্যান্ট গুলো আসছে, সবাই কিন্তু নিউ অথবা রাইজিং ট্যালেন্ট অথবা মানে কয়েকদিন হচ্ছে আসছে। ওরাকেই উপরে দেখায়। বেস্ট ম্যাচেস যেগুলা, ওগুলাকে উপরে দেখায়। আপওয়ার্কে কাজ করবেন আপনার। আপওয়ার্কে অনেক লাভজনক ব্যাপার। মানে ১ম দিকে কাজ করে অনেক ইজিলি কাজ করা যায়। এই যেমন এই অ্যাকাউন্টটা হচ্ছে মোটামুটি নিউ আরকি। তো এখান থেকে $15 পার আওয়ার এ কন্ট্রাক্ট চলতেছে সবগুলো। কারণ একটু ভালোভাবে আ প্রোফাইল সাজিয়ে প্রফেশনালি প্রোফাইল সাজিয়ে কাজ করতে পারলে ইজিলি আপওয়ার্কে ভালো ইনকাম করা যায়। করবেন, সমস্যা নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো আর টাকা লাগতেছে না। ১ম এ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে 80 কানেক্ট পাবেন। কানেক্ট ৮০ টা কানেক্ট দিবে। আস্তে, আস্তে যেগুলা কম ১ম এ অ্যাকাউন্ট খুললে তো আর কি $১,০০০, $২,০০০ এর কাজ পাওয়া যাবে না। ২০০-৩০০ তে কাজ পাওয়া যাবে না। ১ম এ $১০-20 এর কাজ করে আরকি অ্যাকাউন্ট গুলা করতে হয়। ছোট, ছোট কাজ করে অ্যাকাউন্ট উপরে আনতে হয়। হ্যাঁ। ও! আর আর বইলেন না। আমার অ্যাকাউন্টও তো সাসপেন্ড করে দিছে। আমার অ্যাকাউন্টটা আ উম অনেক, অনেক ভালো অ্যাকাউন্ট ছিল এটা। সাসপেনশন এটা বলা যায় না। ওরা তো সাসপেনশনের কারণ ডিসক্লোজ করে না। আর কিছু বললেও বলে না যে মানে কেন করছেন। ওটা পার্সোনালি জিজ্ঞেস করলেও বলে না। তাই? হ্যাঁ, হ্যাঁ। ও! আমার গত বার্থডেতে আমার আইডি খাইয়ে দিছে। খুব ভালো বার্থডে গিফট। তো আইডি ছিল হচ্ছে প্রায় $৯০,০০০ আইডি। এখানে আমি তো আচ্ছা, এখানে ফেভারিট অ্যাক্টর জিজ্ঞেস করছে। আর বললেন না, আমাকে এমনই দুঃখজনক ব্যাপার, আমাকে রিপ্লাই করতে দেয় না। দেখায় আপনাকে, এই যে আল্লাহ, মেসেজ মেসেজ এসে বসে আছে দেখছেন কতগুলো? আমি তো ঢুকি না। এখানে আমার ছবি-টবি সব চেঞ্জ করে রাখছি। নতুন আইডি খুলবো দেখে। এই আইডি থেকে বুঝে নিবে যদি নতুন আইডি খুলি। দেখি কি মেসেজ দিছে। নাম-ধাম, ছবি-টবি সব চেঞ্জ করে রাখছি। এই আইডিটা একটু পুরান হইলে পুরান রাজা। সো উই আর সাকসেসফুল ইন রিস্টোরিং দ্য ওয়েবসাইট। পাগলা কি কি মেসেজ দিছে ওই নিজেও জানে না। এর কাজ করছিলাম আগে। ওর ওয়েবসাইটটা মনে হয় হয়ে গেছিল। এর ভুল করে মেসেজ দিছে। আমার নাম তো এটা না। যাই হোক, এখানে দেখায় আপনাদের হেল্পে গেলে
হ্যাঁ? না, এইখানে দেখায় আপনাদের রিপ্লাইয়ের ফিল্ডটাই নাই। এই যে আমি যে এখানে রিপ্লাই করব, রিপ্লাই করার কোনো জায়গায় রাখে নাই। এখানে আরে না, রিপ্লাই তো ফিল্ডটা তো থাকবে। এখানে একটা কিছু লিখে ফিল্ডটা, আরে না, রিকোয়েস্ট করার জায়গায় নাই। এখানে জাস্ট ডিসপ্লে নান করে দিছে ওরা। বুঝছেন? হয়। তো এই তো হচ্ছে অবস্থা। হুম, খুব দুঃখজনক ব্যাপার। এই অ্যাকাউন্টটা, ওরে আল্লাহ, 100% হয়ে গেছে। দেখছেন এই কারবার? 80 80K প্লাস। এই অ্যাকাউন্টে 80K প্লাসে কাজ ছিল। দুঃখ লাগে দেখলে। কেমনে 100% কেমনে হইলো? যাক, গেছে গেছে। নতুন আইডি বানাবো, সমস্যা নেই। আহ, হুম, কত ভালো ভালো কাজ ছিল দেখছেন? এক একটা প্রজেক্টের সাইজ দেখেন। কোনটা? ভোটার আইডি কার্ড? ওইটা কি ওই ম্যানুয়াল কার্ড ছিল? ডিজিটাল কার্ড যে? ও, ও, হ্যাঁ হ্যাঁ, ওইটা থাকলে সমস্যা নাই। একটা এখানে ইয়ে পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আইডিটা থাকলে, দেওয়া থাকলে সমস্যা নেই। কোনটা? না না, ব্যালেন্স থাকলে তুলতে পাওয়া যায়, সমস্যা হয় না। দেখে ব্যালেন্স আছে কিনা, ভালো কথা মনে করছেন, রিপোর্টে যাবে না। নাই, জিরো জিরো। লাস্ট পেমেন্ট 119। হুম। কি কি কারণে সাসপেন্ড করছিল এটা বলছে? বলে না, ওরা কিছুই বলে না। বলে না ওরা কিছু। হ, হুম, তো আমার এই অ্যাকাউন্টটা তো একদম 2013 থেকে চলতেছে। তো এইটাতে হুট করে কোনো হয়তো কি সমস্যা হয়েছে বলতে পারি না। তবে ফাইবারের চাইতে আপওয়ার্ক স্ট্রিক্ট কম। মানে ফাইবার যেমন হুটহাট দিয়ে দেয় সাসপেনশন, ক্লোজ করে দেয়। এইটাতে আপওয়ার্কে তেমন নাই, কিন্তু দুর্ভাগ্য আমার। হুম হুম। ক্লায়েন্ট হারাই গেলে, এই কন্ট্রাক্ট ওপেন করে হারাই গেলে খুব বিরক্ত লাগে। হুম। প্রজেক্ট ক্যাটালগ গুলোতে তো কই আমার প্রজেক্ট ক্যাটালগ দেওয়া আছে, ইয়ে আসে না। হ্যাঁ, কে কি বলতেছে নাকি? ও, আজকে না, আজকে তো 12টা বেজে গেছে। আর ক্লাস কন্টিনিউ করবেন কি? হুম, ওকে। ঠিক আছে, এই রেকর্ডিংটা থেকে গেল এইটা।
ওয়েবসাইটে আপলোড দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। গত ক্লাসের খুব একটা অ্যাসাইনমেন্টের খুব টপিক বেশি ছিল না, এই জন্য আর দেই নাই। তো আজকে দিয়ে দিবনি। ঠিক আছে, ওকে। তো ভালো থাকেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।